আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো। সেটা হচ্ছে, আজকে আমি তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি তোমরা জানো। সেটা হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ফিজিক্সের পঞ্চম অধ্যায়। তো এই ক্লাসটা ফলো করার আগে তোমরা অবশ্যই সুন্দরভাবে নোট তৈরি করবে। আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদেরকে তোমাদের বইয়ের বা টেক্সট বুকের আলোকে যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। আমরা আমাদের পরবর্তী ক্লাসে এই অধ্যায় রিলেটেড সিকিউ বা তোমাদের যেটা সৃজনশীল প্রশ্ন সেটা সমাধান করে দিব। তার পরবর্তী ক্লাসে আমি এই রিলেটেড এমসিকিউগুলো সমাধান করে দিব। সো তোমরা ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে যেখান থেকে ক্লাসটা ফলো করো না কেন, তোমরা সুন্দরভাবে আমাদের সাথে ইউটিউব চ্যানেলে কানেক্ট হয়েছে কিনা বা ফেসবুক গ্রুপে কানেক্ট হয়েছে কিনা এই বিষয়টি কনফার্ম করবে। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো বারবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা সুন্দরভাবে নোট তৈরি করে ক্লাসটা এগিয়ে যাবে সামনের দিকে। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো তোমাদের বইয়ের টেক্সট বুকের প্রথমে যে অংশটা আছে, যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তো প্রথম টপিকসটা হচ্ছে চাপ, যাকে ইংলিশে বলে প্রেশার, তাই না? প্রথম টপিকসটা হচ্ছে চাপ। আমরা চাপ নিয়ে আলাপ করব। চাপের ইংরেজি কি বলো তো? চাপের ইংরেজি হচ্ছে প্রেশার। তো আসলে চাপ জিনিসটা কি, তো আমরা যদি একটু বুঝি, কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। তো আসলে বিষয়টা কি আমরা একটু বুঝতে চাই। তো ধরো, মনে করো একটা বস্তু এখানে আছে, ধরলাম একটা বস্তু, এটা একটা বস্তু, এর ক্ষেত্রফল হচ্ছে এ। এখন এর উপর লম্বভাবে যে একটা বল প্রযুক্ত করা হবে, লম্ব বরাবর যদি একটা বল প্রযুক্ত করি, এইটার যে আমরা অনুপাত করব সেটাকে আমরা বলবো হচ্ছে চাপ। কিভাবে দেখি? মনে করো এই যে একটা আমার কাছে একটা বস্তু আছে, ধরলাম এটা একটা বস্তু যার ক্ষেত্রফল আমি জানি। তো এর উপর লম্ব বরাবর যে আমরা বল প্রযুক্ত করব সেটা একক ক্ষেত্রফলের উপর হতে হবে। কি ক্ষেত্রফলের হইতে হবে? একক ক্ষেত্রফলের উপর। তো আমি যদি বলি যে এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান এফ, তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানটা কত? তো সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা লিখি, একটু দেখো, এ ক্ষেত্রফলের উপর লম্ব বরাবর লম্বভাবে প্রযুক্ত বলের মান এইটা হচ্ছে এফ। ভালো করে খেয়াল করো, এ ক্ষেত্রফলের উপর লম্ব বরাবর প্রযুক্ত বলের মানটা হচ্ছে এফ। তাহলে আমাকে কি টোটাল ক্ষেত্রফলের উপর ব্যাখ্যা করতে হবে? না। তো একক ক্ষেত্রফলের উপর আমরা ঐকিক করি, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানটা কি আসবে বলো তো? এফ বাই এ আসবে না ঐকিক করলে? তাহলে এটা কত ক্ষেত্রফলের উপর? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানটা কি আসতেছে দেখো তো? এফ বাই এ আসতেছে না? তো কোনো একটা ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানটাকে আমরা কি বলবো? চাপ বলবো। চাপটা অবশ্যই তুমি এলোমেলো বাঁকাভাবে দিবা, তাহলে কিন্তু হবে না। এটা অবশ্যই কি করতে হবে? লম্বভাবে প্রযুক্ত হইতে হবে। বলটা কি হইতে হবে? বলটাকে লম্বভাবে প্রযুক্ত হইতে হবে। ঠিক আছে? তো একটু এদিকে দেখো, তো আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা চাপ বলতে পারি। কাজেই চাপ হচ্ছে চাপ। তো আমরা এটাকে বলতে পারি, কাজেই এটাকে আমরা চাপ বলতে পারি, যে চাপ পি সমান সমান এফ বাই এ। হ্যাঁ, কি বলতে পারি আমরা? চাপ পি সমান সমান এফ বাই এ, এটাকে চাপ বলি। তাহলে চাপের সংজ্ঞাটা কি দেখলাম আমরা? যে সংজ্ঞাটা একটু ঠান্ডার মধ্যে যদি আমরা খেয়াল করি, দিকে একটু তাকাও, যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর, তাহলে সংজ্ঞায় বলা আছে ক্ষেত্রফল কত হইতে হবে? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত হইতে হবে। লম্বভাবে চাপটা কিভাবে প্রযুক্ত হইতে হবে? লম্বভাবে প্রযুক্ত বলের মানকে আমরা চাপ বলব। তাহলে দেখো তো সংজ্ঞা অনুযায়ী চলে আসছে না, যে এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান এফ। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান কি? এফ বাই এ। তাহলে এটাকে আমরা চাপ বলতে পারতেছি। তো এটাই হচ্ছে আমার চাপের সূত্র, যে একক ক্ষেত্রফলের উপর
লম্বভাবে প্রযুক্ত বলের মান F/A। হ্যাঁ, তো এখন আমরা যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করি, তো চাপ ব্যাপারটা বুঝলাম যে চাপ কি, কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে আমরা কি বলি, চাপ বলি। ওকে ফাইন। এখন ক্ষেত্রফলটার ক্ষেত্রে তোমাদের যখন সৃজনশীল প্রশ্ন সমাধান করবা বা বোর্ড কোশ্চেন সমাধান করবা বা বিগত সালের কোশ্চেনগুলো যখন আমরা সমাধান করব, তখন দেখবো এই ক্ষেত্রফলটা বস্তু ভেদে কিন্তু ভিন্ন হতে পারে। ঠিক আছে, তো আমরা যদি বস্তুটাকে ক্ষেত্রফলটাকে আমরা বৃত্তাকার হইতে পারে, ক্ষেত্রফলটা আয়তাকার হইতে পারে, ক্ষেত্রফলটা বর্গাকার হইতে পারে, তার উপর ভিত্তি করে চাপের মানও কিন্তু আলাদা হবে। তো আমি একটু দুইটা ক্লু তোমাদেরকে লিখে দেই। তো দেখি, বস্তুর ক্ষেত্রফল আমি যদি লিখি কেস নাম্বার 1 লিখলাম, দেখো ক্যাসিট। ওকে, তো বস্তুর ক্ষেত্রফল আগে বুঝাও সুন্দর করে, বস্তুর ক্ষেত্রফল বৃত্তাকার হলে, এগুলো আমাদের সৃজনশীল সমাধান করতে লাগবে। বৃত্তাকার হলে চাপ, তখন চাপের সংজ্ঞাটা কি আসবে, চাপ মানে কিন্তু F/A। হ্যাঁ, F/A। তাহলে এফ এর পরিবর্তে আমরা অনেক সময় লিখতে পারি, তো এফ জায়গায় থাক, এফ এর জায়গায় বল, তো এফ থাক। তো এর ক্ষেত্রে আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল আমরা লিখতে পারি। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, বস্তুটা যদি বৃত্তাকার হয়, বস্তুটা আমি মুছে দিলাম, বস্তুটা যদি বৃত্তাকার হয় তাহলে চাপ কি হবে, বৃত্তাকার, এর ক্ষেত্রফল এ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, এ সমান সমান পাই আর স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, এটা ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমরা চাপের মানটা কেমনে বের করব, পাই আর স্কোয়ার দিয়ে আমরা ব্যবহার করব, পাই আর স্কোয়ার দিয়ে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, এখন তাহলে এর উপর লম্বভাবে প্রযুক্ত বল, এই কেন্দ্রের উপর লম্বভাবে প্রযুক্ত বল, এটা চাপ, এখান থেকে চাপ বের হয়ে আসবে। এরপরে আমরা যদি দেখি বস্তুর, লেখো সুন্দর করে তোমরা লেখো, বস্তুর ক্ষেত্রফল আয়তাকার হলে, আয়তাকার হলে চাপ, তখন চাপের সমীকরণটা কি হবে, চাপ মানে কিন্তু অল টাইম চাপ পি সমান সমান F/A থাকবে। পি সমান সমান কি, F/A, বাট এখানে এফ এর মানটা কত নিউটন বল আমরা প্রযুক্ত করতেছি সেটা তো থাকবেই। তো এখন ক্ষেত্রফলটা বস্তু আয়তাকার হয়, বস্তু আয়তাকার হয়, তাহলে ক্ষেত্রফল কি, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি, তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে AB, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এইভাবে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। তাহলে আমরা তখন চাপ বের করব কি দিয়ে, ক্ষেত্রফলকে আয়তাকার ধরে কাজ করব। ঠিক আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপর 3 নাম্বার কেস হচ্ছে বস্তুর ক্ষেত্রফল বর্গাকার হলে, বর্গাকার হলে চাপ, তাহলে পি সমান সমান এবারও F/A, পি সমান সমান কত বলো, F/A। তাহলে আমরা এফ এর জায়গায় এফ থাক, আমরা এবার বর্গক্ষেত্র হলে, তাহলে এরকম যদি চাপ দেখি আমরা, এটা F নিউটন বল দিচ্ছে। এবার যদি বর্গাকার হয়, এরকম বর্গাকার, দৈর্ঘ্য যা প্রস্থ যা উচ্চতা যা সব কিছু একাকার হলে, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ বা বাহু স্কোয়ার, এ গুণন এ, মানে স্কোয়ারে তো আসে তাই না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি স্কোয়ার, বাহু গুণন বাহুর উপর স্কোয়ার, স্কোয়ার। তো আমরা চাপ বের করতে পারবো যদি অঙ্কে আমাদের বলা থাকে যে বস্তুর ক্ষেত্রফল বৃত্তাকার বা বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে চাপ নির্ণয় করতে হলে, তখন আমাদের কি করতে হবে, পাই আর স্কোয়ার সূত্র ব্যবহার করতে হবে ক্ষেত্রফলের জায়গায়। বস্তুর ক্ষেত্রফল আয়তাকার হলে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ ব্যবহার করব, আর বস্তুর ক্ষেত্রফল বর্গাকার হলে পি সমান সমান F/A, যেটাকে F/A² বলতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ যে চাপ হচ্ছে কি, যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। আমি বারবার বলছি চাপটা কি বরাবর হইতে হবে, লম্বভাবে। তাহলে এই তলের উপর লম্বভাবে যে বলটা আমরা প্রয়োগ করব সেটাকে আমরা বলবো
চাপ। তো চাপ হচ্ছে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। চাপকে প্রেসার পি দ্বারা প্রকাশ করা হয় F/A। তো চলো চাপের আমরা আরও কিছু বিষয় দেখি। তাহলে চাপ আমরা বুঝলাম যে ক্ষেত্রফলটা ভেরি হইতে পারে, যেটা আমরা সৃজনশীল সমাধান করতে গেলে এই বিষয়টা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে চাপের একক কি, এই বিষয়টা একটু দেখবো আমরা। হ্যাঁ, তো তোমরা এগুলো সুন্দর করে উঠাই রাখবা। তো দেখি আমরা, খেয়াল করো। আচ্ছা, তো বিষয় হচ্ছে আমরা এখন দেখব চাপের একক। চাপের একক কি এটা একটু দেখব। তাহলে আমরা চাপ সমান সমান কি জানলাম, পি সমান সমান কি জানলাম, F/A না। বলের একক কি, নিউটন না। বলের একক কি বলো, নিউটন। তাহলে F/A, F মানে প্রযুক্ত বল। তো এখন আমরা F এর মানটা আমরা একক কি, নিউটন লিখতে পারি। বলের একক কি বলো তো, নিউটন। আর ক্ষেত্রফলের একক আমরা বলতে পারি মিটার স্কোয়ার। ক্ষেত্রফলের একক কি বলতে পারি, মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এভাবে লেখা যায় যে নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে বলা যায় প্যাসকেল, PA দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হচ্ছে প্যাসকেল, প্যাসকেল বলা হচ্ছে প্যাসকেল। তাহলে চাপের একক কি বলো, নিউটন পার মিটার স্কোয়ার, বা সংক্ষেপে বলা হচ্ছে কি, প্যাসকেল, ঠিক আছে। এটা হচ্ছে চাপের একক, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে চাপের এককটা আমরা বুঝলাম। এটা অনেক সময় MCQতে দিয়ে দেয় যে নিচের কোনটি চাপের একক, তখন তোমরা জানি ইজিলি অ্যান্সার করতে পারো যে নিউটন পার মিটার স্কোয়ার অথবা কি প্যাসকেল, যেটা MKS ইউনিট একক। হ্যাঁ, এখন আমরা দেখব চাপের, তাহলে প্যাসকেল বলতে জিনিসটা কি বোঝায় আমাকে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করা হয়, যে আমাকে বলা হলো 1 প্যাসকেল সমান সমান কি, তাহলে এটা দ্বারা কি বোঝায় একটু বলো তো। কোনো বস্তুর 1 মিটার স্কোয়ার জায়গার মধ্যে, ভালো করে দেখো, 1 মিটার স্কোয়ার জায়গা, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, 1 মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ার জায়গার মধ্যে আমরা যদি 1 নিউটন বল প্রয়োগ করি, 1 নিউটন বল প্রয়োগ করি, F এর মানটা 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে আমার চাপ কত বলো তো, চাপ হচ্ছে 1 প্যাসকেল। তাহলে কি দাঁড়াচ্ছে বলো, 1 নিউটন বল যদি 1 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে আমরা প্রয়োগ করি, তখন হচ্ছে তাকে 1 প্যাসকেল বলা হয়। লিখে রাখো, 1 নিউটন বল, 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার, 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হলে তাকে 1 প্যাসকেল বলা হয়, 1 প্যাসকেল বলে। তোমরা আমাকে এখন একটু বলো তো ভাইয়া, 1 প্যাসকেল না বলে আমি যদি বলি 10 প্যাসকেল বলতে কি বোঝো, তাহলে এটা কি, তাহলে 10 নিউটন বল কয় মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর, 1 মিটার স্কোয়ার, 10 নিউটন বল, কারণ প্রতি ক্ষেত্রফলটা হইতে হবে কত একক বলো তো, ক্ষেত্রফলটা হইতে হবে একক। তাহলে 10 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হলে তাকে 10 প্যাসকেল বলবো, 10 প্যাসকেল বলবো। এভাবে 100 প্যাসকেল হইতে পারে। তার মানে তোমার 100 নিউটন বল যদি 1 মিটার স্কোয়ার হইতে হবে, ক্ষেত্রফলটা কয় মিটার স্কোয়ার হইতে হবে, 1 মিটার স্কোয়ার। তাহলে 100 নিউটন বল আমি যদি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে এটাকে আমরা কত প্যাসকেল চাপ বলতে পারি, 100 প্যাসকেল চাপ বলতে পারি। তো এটা হচ্ছে চাপের একক। তো এখন আমরা দেখব চাপের মাত্রা সমীকরণ। কি দেখব বলো তো, চাপের মাত্রা সমীকরণ আমরা দেখব, চাপের মাত্রা সমীকরণ। হ্যাঁ, আচ্ছা দেখি, তো সুন্দর করে উঠাই নাও চাপের। এখন দেখব আমরা মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ সুন্দর করে উঠাই রাখো, চাপের মাত্রা সমীকরণ। তো চাপ P সমান সমান আমরা কি জানি, F/A। আবার বলো কি জানি, F/A। তাহলে আমরা যদি একটু সহজে বোঝার চেষ্টা করি, F সমান সমান আমরা কি জানি বলো তো, MA না, MA বা A এরকম জানি কিনা বলো তো। হ্যাঁ, তো আমরা জাস্ট একটু বুঝলাম। তো আমরা
ভরকে মাত্রা সমীকরণে কি দ্বারা প্রকাশ করি বলো তো? এম দ্বারা প্রকাশ করি। আর এ হচ্ছে যেহেতু ত্বরণ, তাহলে ত্বরণের একক কি বলো তো? ত্বরণের মাত্রা কি? এল টি ইনভার্স 2 না? আর নিচে যেহেতু ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাকে আমরা দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করি না? তো ক্ষেত্রফল দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপর স্কয়ার, দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে দৈর্ঘ্যের উপর স্কয়ার। দেখো তো ঠিক আছে কিনা এবার? হ্যাঁ, আমরা ভরকে এম আর ত্বরণের ক্ষেত্রে মাত্রা সমীকরণ কি জানি? এল টি ইনভার্স 2, যেগুলো আমরা আগের ক্লাসে পড়ে আসছি গতিতে, তাই না? তো এখন এটা যদি আমরা উপরে উঠাই দিই তাহলে কি থাকে দেখো তো? এম এল টি ইনভার্স 2 ইন্টু এল ইনভার্স 2 থাকে। নিচেরটা উপরে উঠাইলে কি থাকে? এল ইনভার্স 2। এখন তুমি দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করলে কি থাকবে? এম এল ইনভার্স টি ইনভার্স 2। তো এটাই হচ্ছে চাপের মাত্রা সমীকরণ। মাত্রা সমীকরণকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে চাপের মাত্রা সমীকরণে অ্যাকচুয়ালি কি আসছে হলো এম এল ইনভার্স টি ইনভার্স 2। এটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ টেস্ট। তোমাদের এমসিকিউতে পরীক্ষাতে আসতে পারে নিচের কোনটি চাপের মাত্রা সমীকরণ। তোমাদের সুন্দরভাবে বলতে পারো যে এটা হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স 2। ওকে, তো চাপের মাত্রা সমীকরণ আমরা বুঝলাম। এখন চাপের রাশিমালা আমরা দেখব। চাপের রাশিমালা একটু ভালো করে দেখো, ভালো করে বুঝবা। চাপের রাশিমালা, রাশিমালা কি বলো? চাপ কি স্কেলার না ভেক্টর রাশি, এটা আমরা দেখব। রাশিমালা, চাপ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, সেটা আমরা দেখব। দেখো, আমরা যদি নর্মালি একটা পিস্টন ড্র করি, আমি বোঝার জন্য দিলাম, একটা পিস্টন ড্র করলাম। এই একটা পিস্টন মনে করো, পিস্টন দিয়ে দিলাম, একটা পিস্টন। এটার মধ্যে তরল পদার্থ আছে, হ্যাঁ তরল পদার্থ আছে। মনে করো এর মধ্যে অনেকগুলো আমি ছিদ্র রাখলাম। এই পাশে একটা ছিদ্র রাখলাম, এইখানে একটা ছিদ্র রাখলাম, এইখানে একটা ছিদ্র রাখলাম, এইখানে একটা ছিদ্র রাখলাম, এইখানে একটা ছিদ্র রাখলাম। এখন এর মধ্যে ধরলাম তরল পদার্থ আসছে। তো এখন আমি যখন এখানে চাপ প্রয়োগ করব, তখন দেখবা যে তরল পদার্থগুলো এই দিক দিয়ে বের হয়ে যাবে, এই দিক দিয়ে বের হয়ে আসবে। চাপটা এই দিক দিয়ে বের হয়ে আসবে, এই দিক দিয়ে বের হয়ে যাবে, এই দিক দিয়ে বের হয়ে যাবে তরল পদার্থগুলো। কারণ তরল পদার্থের এখানে চাপটা কিন্তু দেখো, আমি এখানে চাপ দিছি, তরল পদার্থগুলো বিভিন্ন দিকে চলে গেছে, কিন্তু লম্বভাবে চলে গেছে। সবগুলো কিভাবে চলে গেছে? লম্বভাবে চলে গেছে। তাহলে এই যে ব্যাপারটা, যে চাপের নির্দিষ্ট কোনো দিক নেই, ঠিক আছে? চাপের নির্দিষ্ট কোনো দিক নেই। তো এই কারণে চাপকে আমরা বলবো স্কেলার রাশি। চাপ একটি স্কেলার রাশি, স্কেলার রাশি। তা আমরা যখন কোনো বস্তুর উপর চাপটা প্রযুক্ত করতেছি, তখন এই চাপটা সমানভাবে বিভিন্ন দিকে ছড়ায় যাচ্ছে, কোনো নির্দিষ্ট দিক নাই। সেই জন্য চাপ একটা স্কেলার। খুবই ইম্পর্টেন্ট এটা এমসিকিউ এর জন্য। এগুলো ভালো করে মাথায় রাখবা, পরীক্ষাতে এমসিকিউগুলো আসে, এগুলো ভালো করে মাথায় রাখবা যে চাপ একটি স্কেলার রাশি, কারণ চাপের নির্দিষ্ট কোনো দিক নেই। তো এখন আমরা চাপ রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব। এখানে দেখো কি লেখা আছে ম্যাথটিতে। ধরা যাক, এই ম্যাথটা তোমাদের বইয়ে আছে, তোমাদের বই থেকে নেওয়া। তো দেখো, ধরা যাক তোমার ভর 50 কেজি, তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.3 মিটার স্কোয়ার, 0.03 মিটার স্কোয়ার। তুমি চিত হয়ে শুয়ে মেঝেতে কত বল প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত বল প্রয়োগ করবে। তো ধরলাম আমার এই পিঠের ক্ষেত্রফল আছে, আবার আমার পায়ের ক্ষেত্রফল আছে। তাহলে আমি যখন দাঁড়িয়ে থাকবো তখন মেঝের উপর কত চাপ প্রয়োগ করব, আবার যখন শুয়ে থাকবো তখন মেঝের উপর কত বল প্রয়োগ করবো, এটাই আমাকে জানতে চাইছি। তাই তো বিষয়টা। এরিয়াটা দেওয়া আছে না আমাদের, এরিয়াটা। আর হচ্ছে আমার ওজন দেওয়া আছে। আমরা জানি ওজনও একটা বল। তো ওজন, আমার ওজন, ঠিক আছে? তো যদি বলি যে আমার বা তোমার ওজন, আগে এই জিনিসটা কনফার্ম করো। তো প্রথমে আমাদের সমাধান করতে হবে যে তোমার ওজন, এটাকে আমরা ডাব্লু বলতেছি, এটাই আমাদের বল। এইটা সমান সমান আমরা এমজি লিখতে পারি। এই ওজন সমান সমান কি লেখা যায়? এমজি, তাই না? তোমার ভর এত। তাহলে এটাকে বলে কনভার্ট করতে পারবো আমরা কিভাবে? দেখো তো, ভর হচ্ছে 50 কেজি আর অভিকর্ষ ত্বরণ কত? 9.8। তাহলে গুণ করলে কত আসে?
9.8, এটা গুণ করলে মেবি আসবে 490 নিউটন। বলে দেখো কি নিউটন, তাহলে 490 নিউটন। তাহলে আমি আমার ভর 50 কেজি, কিন্তু আমি যে বল প্রয়োগ করতেছি আমার টোটাল বলটা কত? বলটা হচ্ছে F সমান সমান mg, কারণ অভিকর্ষ ত্বরণ, জি হচ্ছে কি ত্বরণ? অভিকর্ষ ত্বরণ। এগুলো তোমরা বোঝো তাই না, যে m হচ্ছে বস্তুর ভর আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে কত নিউটন বল আমি দিচ্ছি বলো তো? 450 নিউটন বল আমি প্রয়োগ করব। তো এখন শীত হয়ে শুয়ে থাকলে আমি এ বল দিব, আমি যদি মেঝেতে দাঁড়িয়ে থাকি তাও এই বলে আমি দিব, কিন্তু চাপ কত হবে সেটা আমরা বের করব। বল আমি এটাই দিচ্ছি, এখন এটার কারণে চাপ তৈরি কত হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে আমি লিখব, যখন শুয়ে থাকো বা যখন শুয়ে থাকো তুমি বা আমি যাই হোক না কেন, তাহলে এখন দেখো শরীরের এক পাশের ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো শরীরের এক পাশের ক্ষেত্রফল দেওয়া আছে, এক পাশের ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে আমি, আমার কাছে একটা সরিষার তেলের শিশু আছে, এই বোতল থেকে আমি বুঝাই, যখন এটার এক পাশের ক্ষেত্রফল এরকম দেওয়া আছে, তো এটা যখন শুয়ে থাকে তো বল তো কত দিচ্ছে? বল কিন্তু 450 নিউটন বলে দিবে, ঠিক আছে? 490 নিউটন বলে কিন্তু আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখন যখন শীত হয়ে শুয়ে থাকে তখন এর ক্ষেত্রফলটা কত লাগবে বলো তো? 0.5 মিটার স্কয়ার। তখন চাপ কত? ঠিক আছে, তাহলে এখন যখন শুয়ে থাকো তখন চাপ, যখন শুয়ে থাকো তখন চাপ, কথা এভাবে লিখবো, যখন শুয়ে থাকো তখন চাপ। তা চাপ মানে কি? চাপ পি সমান সমান এফ বাই এ, এফ বাই এ। তো চাপটা কত আসবে বলো তো? চাপটা কিন্তু, বলটা কিন্তু 490 নিউটনে দিব, কিন্তু ক্ষেত্রফলটা এবার কত বলো তো? যেহেতু আমি এক পাশের ক্ষেত্রফল, এক পাশের ক্ষেত্রফল যখন শুয়ে আছি, মনে করো আমি যখন শুয়ে আছি তখন এই পাশের ক্ষেত্রফলটা আমার লাগবে। তাহলে এই যে আমার শরীরের এক পাশের ক্ষেত্রফল, শরীরের এক পাশের ক্ষেত্রফল, শরীরের এক পাশের ক্ষেত্রফলটা লাগবে, যেটা লাগবে এক পাশের, সেটা কত? 0.5 মিটার স্কোয়ার। তাহলে 0.5 মিটার স্কোয়ার। তাহলে এখন এটা কত আসে দেখেন তো স্যার, ক্যালকুলেশন করলে এটা মোটামুটি আসবে 980 মনে হয়, হ্যাঁ 980। দেখো বলের একক নিউটন আর এটার একক মিটার স্কোয়ার, তাহলে একক কি আসবে? নিউটন পার মিটার স্কোয়ার। 980, তাই না স্যার? 980 নিউটন মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে উপরে তুলে দিলে নিউটন মিটার স্কোয়ার হবে, যেটাকে আমরা প্যাসকেল বলতে পারি। তো আমরা চাইলে এটাকে বলতে পারি যে 480 প্যাসকেল, এভাবে আমরা বলতে পারি। এটা একটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখন তারপরে বলছে দুই পায়ের তলার ক্ষেত্রফল দেওয়া। যখন আমি দাঁড়িয়ে থাকি, তাহলে দাঁড়িয়ে থাকলে আমার পায়ের তলাটুকু কাজ করবে না, সেই এরিয়াটুকু কাজ করবে না। তো দেখুন, যখন দাঁড়িয়ে থাকো বা থাকি তখন চাপ, কথা লেখো, যখন দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকো তখন চাপ, তখন চাপ। যখন দাঁড়িয়ে থাকি বা থাকো তখন চাপ, তখন চাপটা পি সমান সমান দেখি হচ্ছে এফ বাই এ। তো এখন একটু ভালো করে তাকাও তো, এফ বাই এ আমরা কি করব এখানে? আমরা এখানে এফ এর মানটা কত নিব বলো? এফ এর মানটা কিন্তু আমরা, বল কিন্তু 490 নিউটনে আমরা দিচ্ছি, ভালো করে দেখবা বল কত দিচ্ছি? 490। এখানে আমার শরীরের পুরো ভরটাই চলে যাচ্ছে, কিন্তু এরিয়াটা এবার ছোট, এরিয়াটা হচ্ছে কত? 0.03 মিটার স্কোয়ার। তাহলে চাপের মানটা কত আসবে? চাপের মানটা আসবে কত আসে স্যার? 16,300 কত জানি আসে, ক্যালকুলেশন করেন তোমরা, ক্যালকুলেটর চাপো। 16,000, হ্যাঁ এত নিউটন মিটার। জাস্ট তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর থেকে যা আসে তাই বসাবা। তো নিউটন পার মিটার স্কোয়ার পরিবর্তে আমি কিন্তু প্যাসকেল লিখতে পারি, যে 16333 প্যাসকেল। তাহলে দেখো আমি যখন চিত হয়ে শুয়ে থাকলাম, আমি যখন চিত হয়ে শুয়ে থাকলাম, আমার ওজন কিন্তু কত? আমার ওজন কিন্তু 480 নিউটন বল আমি মেঝেতে প্রয়োগ করব। তো চিত হয়ে শুয়ে থাকলে একটা চাপ তৈরি করবে, আমি দাঁড়িয়ে থাকলে আর একটা, কারণ এটার ক্ষেত্রফল কম, এই জন্য এখানে চাপের মানটা বেশি আসতেছে। দেখো চাপের মানটা অনেক বেশি আসতেছে, আর এটাই যখন আমি শুয়ে থাকতেছি তখন আমি কিন্তু কম চাপ দিচ্ছি, ঠিক আছে? তো তুমি এই বিষয়টা তোমরা বই থেকে বুঝতে পারতেছো। আর ওজনও একটা বল, যেটা ভরকে ওজনে কনভার্ট করার বা বলে কনভার্ট করে, এফ সমান সমান এমজি দিয়ে আমরা ইজিলি কিন্তু কনভার্ট করতে পারি।
তো যখন শুয়ে থাকি তখন শুয়ে থাকার জন্য যে ক্ষেত্রফল তখন এটা ইউজ করছি 0.5, আর যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন দাঁড়িয়ে থাকার জন্য যে ক্ষেত্রফল সেটা আমরা কিন্তু এখানে ব্যবহার করছি। তো দেখা যাচ্ছে এরিয়াটা বেশি হলে ক্ষেত্রফল চাপটা কম আসতেছে, আবার এরিয়াটা কম হলে চাপের পরিমাণটা বেশি আছে। বল কিন্তু ওই জায়গায় কত আছে, 490 নিউটনে আছে। তো এই সিম্পল ম্যাথে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো, সুন্দর করে তোমরা উঠায় রাখো। তা আমরা যখন তোমাদের এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, সৃজনশীল সমাধান করব, তখন এগুলো নিয়ে আরও আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? জাস্ট একটা বেসিক আইডিয়া তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের যে টপিকসটা পড়তে হবে সেটা হচ্ছে ঘনত্ব। টপিকসটার নাম কি? ঘনত্ব আমরা পড়ব। ঘনত্ব, এই টপিকসটা আমরা পড়ব। তো ঘনত্ব ইংলিশ হচ্ছে ডেনসিটি, DNSITY, ডেনসিটি। তো এটা আমরা পড়ব। তো ঘনত্ব টপিকস পড়ার আগে আমাদেরকে একটা অফ টপিকস পড়তে হবে, যেটার নাম হচ্ছে একক কনভার্সন, ঠিক আছে? ইউনিট কনভার্সন যেটাকে আমরা বলি, এককের রূপান্তর। এটা নিয়ে আমি একটু কথা বলবো, তারপর আমরা ঘনত্ব পড়লে অনেক ভালো বুঝতে পারবো। তো তোমরা আগে আমার এই কথাটা উঠে নেবে, এটা আমাদের টপিকস, আমরা পড়বো। তার আগে আমরা যে টপিকসটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে একক কনভার্সন। তাহলে লেখো ফেলো, একক কনভার্সন বা ইউনিট কনভার্সন। হ্যাঁ, তাহলে লেখো একক কনভার্সন, একক কনভার্সন করব। ভালো করে আগে বুঝবা, তারপর আমাদের অধ্যায়টা অনেকটা সহজ হয়ে যাবে। এটা আগে বুঝবো, তারপর আমরা ঘনত্ব পড়বো। হ্যাঁ, তাহলে তোমরা আমাকে এখন বলো, আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করো আমার কথাগুলা। তো আমরা 1 মিটার সমান সমান আমরা কিন্তু 10 ডেসিমিটার জানি। ভালো করে বুঝবো, 1 মিটার সমান কত ডেসিমিটার? 10 ডেসিমিটার। হ্যাঁ, আবার আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটাও আমরা জানি। তাহলে দেখো তো, যাহাই 1 মিটার তাহাই 10 ডেসিমিটার তাহাই কিন্তু 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তিনটা সমান না? যাহাই 1 মিটার তাহাই 10 ডেসিমিটার তাহাই 100 সেন্টিমিটার। তাহলে আমরা তিনটাকে কি লিখতে পারি? সমান লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি না এভাবে, দেখো তো, 1 মিটার যা 10 ডেসিমিটার তা 100 সেন্টিমিটার তা। দেখো তো লাইনটা লেখা যায় কিনা? লেখা যায়। তো আমাদের কখনো আয়তনের দরকার পড়তে পারে। আয়তন, তার আয়তন মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটার গুণফল। তার মানে কিউব আকারে আমরা কাজ করব। কি আকারে কাজ করব? কিউব। তাহলে আমি যদি তিনটার উপর কিউব করে দিই, একটু বোঝো আস্তে আস্তে বিষয়গুলা। আমি বললাম 1 মিটারের উপর আমি কিউব করে দিলাম, ঘন করে দিলাম। 10 ডেসিমিটারের উপর আমি একটা কিউব করে দিলাম। আমার 100 সেন্টিমিটারের উপর জাস্ট কিউব করে দিলাম। তো বোঝার জন্য জাস্ট আমাদের আয়তন লাগবে, এই জন্য আর কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল। তাহলে 1 গুণন 1 মানে 1 2 3, তিনটা 1 গুণ করলে কিন্তু 1 এ হয়, তাই না? এই জন্য এটা আসবে 1 মিটার কিউব। আচ্ছা, এইটা দেখো, 10টা 10, তিনটা 10, 10 গুণন 10 গুণন 10, তিনটা গুণ করে দেখো, এটা আসবে 1000। এটা আসবে 1000 ডেসিমিটার কিউব। 1000 কি আসবে? ডেসিমিটার কিউব আসবে। এইটা গুণ করলে কত আসবে? এগুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমাদের কাজটা অনেক সহজ। কারণ অঙ্কের মধ্যে এই প্যাচগুলো থাকবে কিন্তু। হ্যাঁ, তাহলে তিনটা 100 গুণ করো, 100 গুণন 100 গুণন 100, এটা 10⁶ আসবে, 10 লক্ষ আসবে। 26 সেন্টিমিটার কিউব আসবে। দেখো সুন্দর করে বুঝতে পারলা কিনা? তাহলে এগুলো কিন্তু এখন আয়তনে চলে আসছে। কিসে চলে আসছে? আয়তনে। তো এখন আমি যদি একটু চিন্তা করি, আমরা একটা কথা একটু লিখব যে ডেসিমিটার কিউব এর অপর নাম কিন্তু লিটার। হ্যাঁ, LITRE, লিটার। তাহলে ডেসিমিটার কিউব যা, লিটার কিন্তু তাই। তাহলে আমি অনেক সময় লিখতে পারবো যে 1 মিটার কিউব যা 1000 লিটারও কিন্তু তাই, এল। আবার একটা কথা মাথায় রাখবা, যাকে তুমি সেন্টিমিটার কিউব বলতেছো তাকে তুমি সিসি বলবা, কিউবিক সেন্টিমিটার বলবা, তাকে তুমি মিলিলিটার বলতে পারবা। দেখো, সেন্টিমিটার কিউব যা,
সিসি যা মিলিলিটার তাই, তিনটা কথাই কিন্তু সেম। তাহলে আমরা অনেক সময় এটা লিখতে পারবো যে এটাকে লিখতে পারবো যে 10 টু দি পাওয়ার, আচ্ছা আমি 0 দিয়েই লিখি, এত মিলিলিটার কিন্তু লেখা যায়। কি লেখা যায় বলো তো? এত মিলিলিটার লেখা যায়। তো আমি লিটার আর মিলিলিটারের মধ্যে যদি সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমি মনে করি এটা নাই, আমি এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করব। তাহলে কি করা যায় দেখো তো, উভয় পাশে যদি আমরা ভাগ দেই 1000 দ্বারা, তাহলে কি থাকে বলো তো, 1 লিটার, 3 শূন্য কাটা চলে যাবে, 3 শূন্য, তাহলে থাকবে 1000 মিলিলিটার। তার মানে আমরা বুঝবো যাহাই 1 লিটার তাহাই কিন্তু 1000 মিলিলিটার, যাহাই 1 লিটার তাহাই কত মিলিলিটার? 1000 মিলিলিটার। এই কনভার্সনটা আমাদের লাগবে। এখন অনেক সময় কি করা হয়, তো এটা এইখান থেকে চলে আসছে, তো এখানে এটা সমান সমান কিন্তু আমরা 1 মিটার কিউব বলতেই পারি, তাই না? 1 মিটার কিউব সমান, একই কথা, এই লাইনটা কিন্তু সেম। হ্যাঁ, তো অনেক সময় কি করা হয়, এটা সুন্দর করে উঠায় রাখো তোমরা খাতায়। তো অনেক সময় এভাবে দেখবা যে 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 3 লিটার, এটাকে বৈজ্ঞানিকভাবে লেখা হয় 10 টু দি পাওয়ার 3 লিটার। এটাকে এভাবে লেখা হয় 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার, এভাবে লেখা হয়, বা 10 টু দি পাওয়ার 6 সিসি, অথবা এটাকে সিসিও বলা হবে, মিলিলিটার না বলে কি বলা যাবে? সিসি বলা যাবে, অথবা সেন্টিমিটার কিউব বলা যাবে। তো অনেক সময় এভাবে দেখবা লেখা আছে। তো এই কনভার্সন লাইনটা তোমরা একদম ঠোঁটস্থ করে ফেলবা, এখান থেকেই আমরা আমাদের সবগুলো ম্যাথ কিন্তু সলভ করবো। এই লাইনটা আমাদের কাজে লাগবে, এটা আয়তন বোঝাচ্ছে। দেখো এই লাইনটা থেকেই আমরা এককগুলো কনভার্ট করব। এটাকে মিলিলিটার হইতে পারে, সিসি হইতে পারে, এটা সেন্টিমিটার কিউবও হইতে পারে, এটা লিটারও হইতে পারে, ডেসিমিটার কিউবও হইতে পারে। এই লাইনটা তোমরা সুন্দর করে মুখস্থ করবা বা ব্যবহার করবা, এই লাইনটা দিয়েই আমরা আমাদের সবগুলো কনভার্সন করে ফেলবো। ঠিক আছে, তো চলো এখন আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকস ঘনত্ব নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তো এখন আমরা ঘনত্ব নিয়ে কথা বলবো, ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব জিনিসটা, ঘনত্ব, হ্যাঁ ঘনত্ব। তো ঘনত্ব বিষয়টা কি? কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। সংজ্ঞাটা সুন্দর করে লিখে নাও, আমি লিখে দিচ্ছি। দেখো, কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে ঘনত্বের সংজ্ঞাটা বইয়ে ভাবে লেখা আছে। কি লেখা আছে বলো? কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে আমরা যদি বলি, তাহলে একটা বস্তুর ভি আয়তন, মনে করো টোটাল আয়তনটা ভি আয়তন, বস্তুর ভর এম, তাহলে আয়তন কি হবে? তাহলে আমরা বলতে পারি যে ভি আয়তন বস্তুর ভর সমান এম। তাহলে ভি আয়তন বস্তুর ভর এম, তাহলে একক আয়তন বস্তুর ভর কত? একক আয়তন বস্তুর ভর কত? তাহলে এম ভাগ ভি আসে না? দেখো তো ভাগ করলে কি আসে বলো তো? যে টোটাল ভি আয়তন বস্তুর ভর হচ্ছে ভি আয়তনের বস্তুর ভর, ভি আয়তনের বস্তুর ভর লিখলে ভালো হয়, ভি আয়তনের বস্তুর ভর এম। তাহলে একক আয়তনের বস্তুর ভর কত বলো? কত? একক আয়তনের বস্তুর হচ্ছে এম ভাগ ভি। তো এটাকেই ঘনত্ব বলা হয়। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো সমান সমান এম ভাগ ভি। এই লাইনটা মুখস্থ রাখবা যে ঘনত্ব রো সমান সমান এম ভাগ ভি। এই লাইনটা খুব যত্ন নিয়ে মুখস্থ, এটাতে আমরা অনেকগুলো অঙ্ক সলভ করব। যে ঘনত্ব রো সমান সমান কি? এম ভাগ ভি। ঠিক আছে, তো এখন আমরা যদি ঘনত্বের একক দেখি, ঠান্ডা মাথায় এখন দেখো তো ঘনত্বের একক কি হবে। আগে দেখো ঘনত্বের একক, একক একক হচ্ছে রো সমান সমান, এটা পি না কিন্তু এটা রো সমান সমান
এম ভাগ ভি। তাহলে তোমরা আমাকে বলো তো ভরের একক কি হইতে পারে নরমালি? কেজি। এই ভরের একক কি হইতে পারে? কেজি। আর আয়তনটা এম কে এসে কি মিটার কিউব হইতে পারে। এই কি হইতে পারে? মিটার কিউব। তাহলে এর একক হইতে পারে কেজি মিটার কিউব। ওকে। অথবা আমি যদি চাই এখানে কেজি মিটার কিউব না বললে এককটাকে আমি গ্রামে প্রকাশ করতে পারি, গ্রাম। একটা কিসে প্রকাশ করতে পারি? গ্রাম। আর আয়তনটাকে মিটার কিউব না বলে অনেক সময় আমরা সেন্টিমিটার কিউবও বলতে পারি, এটাও তো আয়তন। আমরা দেখে আসলাম সেন্টিমিটার কিউব যা। বা অনেক সময় এভাবে বলা যাবে যে উপরে গ্রাম থাকলো, নিচে সেন্টিমিটার কিউব না বলে সিসি বললাম, কারণ সেন্টিমিটার কিউব যা, সিসি তো তাই। অনেক সময় এভাবেও বলা থাকতে পারে যে গ্রাম পার লিটার, লিটার আকারেও থাকতে পারে আয়তনটা। ঠিক আছে না? সবগুলোই কি বোঝাচ্ছে? কেজি, এগুলো গ্রামের সাথে কানেক্টেড। ঠিক আছে। অথবা এভাবেও থাকতে পারে যে গ্রাম পার মিলিলিটার, এভাবে এককে থাকতে পারে। সবগুলো দ্বারা ঘনত্ব বোঝাচ্ছে। দেখো তো তুমি ভালো করে, আমরা যদি দেখি কেজি, এম কে এসে কেজি, আর আয়তনটা কি মিটার কিউব। তাহলে গ্রাম সেন্টিমিটার কিউব যা, সিসি তা, মিলিলিটার তা। কিন্তু চাইলে আমরা আয়তন দ্বারাও লিটারকে আমরা কি ডেসিমিটার কিউব বা আয়তনকে আমরা লিটার দ্বারা প্রকাশ করতে পারি। এই কটা এককে আমরা ঘনত্বকে দেখব। তো আমরা সর্বোচ্চ বেশি দেখব হচ্ছে এইটাতে। আর এগুলাতে যদিও থাকে, আমরা কিছুক্ষণ আগে যে কনভার্সন সূত্রগুলো দেখলাম সেগুলো ঘুরাই দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে? তোমরা বুঝতেছো আমার কথাগুলো? হ্যাঁ, বুঝবা। এগুলো সুন্দর করে উঠায় রাখো খাতায়। হ্যাঁ, আমরা এটাতেই বেশি দেখবো। কারণ সময় সেন্টিমিটার কিউবেও থাকতে পারে, সিসিও থাকতে পারে, লিটারও থাকতে পারে। কনভার্সনগুলো আস্তে আস্তে আমরা অঙ্কের মধ্যে গিয়ে শিখবো। ঠিক আছে? তাহলে আমরা আরও কিছু কথাবার্তা বলি। তো ঘনত্বের ক্ষেত্রে একটু মাথায় রাখো, লিখে দিই। আমাদের স্যার ডাস্টার কই আমার? এই যে আমার ডাস্টার, আমার ডাস্টার হচ্ছে টিস্যু। তো এই কথাগুলো সুন্দর করে একটু লিখে নাও। হ্যাঁ, ঘনত্বের ক্ষেত্রে একক আয়তনের ভরকে কি বলে? কোনো বস্তুর একক আয়তনের ভরকে কি বলে? ঘনত্ব বলে। হ্যাঁ, ঘনত্ব। তো দেখো ঘনত্বের ক্ষেত্রে কিছু বিষয় আমরা দেখি। এখন দেখো আয়তাকার বস্তুর ঘনত্ব আমরা কেমন নির্ণয় করব? আয়তাকার, আয়তাকার, এগুলো আমরা সৃজনশীল সমাধান করতে লাগবে। আয়তাকার বস্তুর ঘনত্ব এগুলো লিখে রাখো, কাজে লাগবে অঙ্ক করতে। হ্যাঁ, ঘনত্ব। তো ঘনত্ব রো সমান সমান আমরা তো সবসময় এম ভাগ ভি জানি, তাই না? এখন বস্তুটা যদি আয়তাকার হয়, এরকম আয়তাকার হয়, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ, একটা উচ্চতাও থাকবে। কিন্তু এই আয়তাকার ক্ষেত্রে কি থাকবে? এরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাও থাকবে। হ্যাঁ, কিভাবে আঁকবো এটা? স্যার এটা কিভাবে আঁকা যায় আয়তাকার? এই আঁকা যাবে এভাবে। হ্যাঁ, এটা আয়তাকার ঘনক এঁকে দিলেই তো হচ্ছে না সুন্দরভাবে? হ্যাঁ, ওকে। তো যদি আমরা আয়তাকার বস্তু দেখি এইভাবে, তো আয়তাকার ঘনক আঁকলাম। জাস্ট আমার ফিগার কোনোদিনও সুন্দর হয় না, তোমরা একটু দেখে নিও। এই তো একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা মনে করো উচ্চতা, বা এইটাকে উচ্চতা না বলে এইটাকে উচ্চতা বললে ভালো হয়, এটাকে উচ্চতা বললে ভালো হয়, তাই না? আয়তাকার ঘনকের আয়তাকার বস্তুর ঘনত্ব নির্ণয় করব। তাহলে আয়তাকার বস্তুর ঘনত্ব যদি হয়ে যায়, তাহলে তার ভর তো থাকবেই এম, আর আয়তনটা কি হবে বলো তো? এখানে সাইডে লিখে দিই, আয়তন হবে হচ্ছে এম। আয়তনটা কি এখানে কি হবে? এ বি সি দ্বারা প্রকাশ করতে হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঘনকের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন আয়তাকার ঘন বস্তুর, আয়তাকার ঘন বস্তু হবে আর কি, আয়তাকার ঘন বস্তুর ঘনত্ব বা আয়তাকার বস্তুর ঘনত্ব যদি হয়। আচ্ছা, এখন আমরা যদি আয়তাকার বস্তু না বলে আমরা যদি বলি ঘনক আকৃতির বস্তুর ঘনত্ব কি হবে? ঘনক আকৃতির বস্তুর, আমাদের আয়তন লাগতেছে তাই না, ঘনত্ব। তো অঙ্কের মধ্যে এগুলো চলে আসবে যে ঘনক আকৃতির বস্তুর আপনি ঘনত্ব কেমনে বের করবেন? রো সমান সমান এম ভাগ ভি। এখন ঘনকটা তো নর্মালি দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান হবে। ঘনকটা কি হবে? দৈর্ঘ্য বস্তু উচ্চতা কি হবে? সমান হবে। এটাও তাই,
এটাও এ, এটাও এ, এটাও এ, 3 বাহুই এ হবে। তাহলে তার মানে এর আয়তনটা আসবে, ঘনত্ব আসবে এম এ কিউব, এ গুণন এ গুণন এ কিউব আসবে না, এর আয়তনটা আসবে কিন্তু এ কিউব, মানে আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, বাস এটা আলাদা আলাদা থাকবে, এই জন্য আয়তাকার। আর এটা হচ্ছে এটা আয়তকার ঘন বস্তু হবে। হ্যাঁ, আয়তকার ঘন বস্তুর ঘনত্ব, এখানে ঘন বস্তু লিখে দাও, ঘন বস্তু। আর শুধু ঘনক আকৃতির বস্তু, ঠিক আছে। এখন আমরা যদি দেখি এইবার গোলক, হ্যাঁ, বা সিলিন্ডার আকৃতির বস্তুর ঘনত্ব বা সিলিন্ডারের ঘনত্ব কেমন বের করব? সিলিন্ডার আকৃতির বস্তুর ঘনত্ব রো সমান সমান এম ভাগ ভি। এখন সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যদি বলি, এটা সিলিন্ডার, আমরা সবাই জানি এই সিলিন্ডারের আয়তন কি, পাই আর স্কোয়ার এইচ না। সিলিন্ডারের আয়তন কি জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে হবে হচ্ছে এম, তো বস্তুর ভর থাকবেই, আয়তনটা হবে পাই আর স্কোয়ার এইচ। আরটা হচ্ছে সিলিন্ডারের এই ব্যাসার্ধটা, আর আর এই যে হাইটটা, এটাকে আমরা বলেছি এইচ। হ্যাঁ, আর একটা হচ্ছে নিরেট গোলক আকৃতির বস্তুর ঘনত্ব। অঙ্ক যদি বলে নিরেট গোলক আকৃতির বস্তুর ঘনত্ব, এটা লিখে রাখো, নিরেট নিরেট গোলক আকৃতির গোলক আকৃতির বস্তুর ঘনত্ব, এগুলো লিখে রাখো সুন্দর করে, বস্তুর ঘনত্ব। নিরেট গোলক হইলে কি করবা, রো সমান সমান এম ভাগ ভি। তাহলে গোলক যদি বলি, এটা গোলক, এটা বোঝা যাচ্ছে এটা গোলক, তো গোলকের আয়তন হচ্ছে, এটা গোলকের ব্যাসার্ধ, এটা বৃত্ত না, এটা গোলক চিন্তা করবা, গোলক, এটা নিরেট গোলক চিন্তা করবা, যে গোলকের ক্ষেত্রে আয়তনটা হচ্ছে এম, এটা কিন্তু সিলিন্ডারের জন্য। হ্যাঁ, তো এম 4/3 পাই আর কিউব, এইটা ভালো করে খেয়াল রাখবো। গোলকের ক্ষেত্রে কি হবে, 4/3 পাই, আর সিলিন্ডারের পাশে সিলিন্ডারের চিত্র আঁকবা। আমার চিত্রগুলো একটু এলোমেলো হয়েছে কিছুটা, তো একটু মাথায় রাখবা আর কি ফিগারগুলো। হ্যাঁ, তো এটা হচ্ছে গোলকেরটা কি 4/3 পাই আর কিউব, এটা সুন্দর করে মাথায় রাখবা। তাহলে আমরা অঙ্কের মধ্যে যদি আমাদের বলে যে আয়তাকার ঘনবস্তুর ঘনত্ব নির্ণয় করো, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন, আয়তন তো লাগবেই, ভর ভাগ আয়তন। ঘনক আকৃতির বস্তুর ঘনত্ব, তো ঘনক হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই কি হয়, সমান হয়, এই ক্ষেত্রে এ কিউব বসাবো আমরা। আর যদি বলে সিলিন্ডার আকৃতির বস্তুর ঘনত্ব রো সমান এম বাই ভি, সিলিন্ডারের মানে কি আয়তন কি, পাই আর স্কোয়ার এইচ, এটা। আর গোলকের ক্ষেত্রে হলে 4/3 পাই আর কিউব, জাস্ট ভর তো ভরে যায়। এগুলো অঙ্ক করলে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এখন আমরা দেখব ঘনকের মাত্রা কিভাবে নির্ণয় করে, সেটা ঘনত্বের মাত্রা সমীকরণ, ঠিক আছে, এটা মুছে দিলাম। এখন আমরা দেখব ঘনত্বের মাত্রা সমীকরণ। কি সমীকরণ দেখবো আমরা, বলো, ঘনত্বের মাত্রা সমীকরণ দেখবো আমরা। চলো সুন্দরভাবে, ঘনত্বের মাত্রা সমীকরণ, ঘনত্বের মাত্রা সমীকরণ সুন্দর করে উঠায় রাখো, এমসিকিউতে পরীক্ষাতে দিবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা রো সমান সমান কি জানলাম, এম ভাগ ভি। স্যার আমরা কি জানলাম, রো সমান সমান এম ভাগ ভি। হ্যাঁ স্যার, একটু পানি খাওয়ান। রো সমান সমান এম ভাগ ভি। তাহলে ভরের মাত্রা কি বলো তো, ভরের মাত্রা এম, আর আয়তনের মাত্রা কি এল কিউব, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এটাকে আমরা যদি উপরে নিয়ে যাই, এম এল ইনভার্স আসবে, ইনভার্স 3, এটাই হচ্ছে ঘনত্বের মাত্রা সমীকরণ। তো এইটা এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে। কি আকারে আসবে, এটা এমসিকিউ আকারে তোমাদের পরীক্ষাতে আসবে, যে নিচের কোনটি ঘনত্বের মাত্রা সমীকরণ, সুন্দর করে উঠায় নাও। এখন আমি তোমাদেরকে তোমাদের বই থেকে দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। এখন দেখো তোমাদের বই থেকে ম্যাথগুলো আলোচনা করা হচ্ছে। দেখো 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে নেওয়ার পর তার আয়তন হলো 1200 সিসি। এই পানির ঘনত্ব কত? আমরা কিছুক্ষণ আগে কিন্তু একক কনভার্সন নিয়ে তোমাদের সাথে আমি সুন্দরভাবে আলোচনা করেছিলাম, সেই বিষয়গুলো এখন কাজে লাগবে। তাহলে ঘনত্ব, তো ঘনত্ব আমি যদি বলি যে ঘনত্ব, স্যার লাল কালি লেখা বোঝা যায়?
ঘনত্ব, তো ঘনত্ব রো সমান সমান এম ভাগ ভি লাগবে, এই কথাটা মাথায় রাখবো। তো এম কত একটু ভালো করে দেখাও তো এম। তাহলে প্রথমে আছে 1 কেজি, আচ্ছা 1 কেজি প্লাস 0.25, তাহলে টোটাল মিলে ভর হইল না, দেখো তো টোটালটা ভর না, টোটালটা মিলেই তো ভর নাকি, এত কেজি এত কেজি, তাহলে এটা হয়ে গেল এত কেজি ভর। আচ্ছা আচ্ছা, এখন যে আয়তনের কথা বলা আছে, আয়তন সিসি, তাহলে আমরা যদি নর্মালি ভাবে চিন্তা করি যে সিসি থেকে আমরা মিটার কিউবে নিব, তাহলে আমরা কিন্তু জানি যে 1 মিটার কিউব সমান সমান, কিছুক্ষণ আগে তোমাদের দেখাইছিলাম যে 1000 ডেসিমিটার কিউব সমান 10⁶, এটা 10⁻³ দিছিলাম, মানে 1000 বলতে 10⁻³ ডেসিমিটার কিউব বা লিটার, এটাও সেন্টিমিটার কিউব যা সিসি তা মিলিলিটার তা। তো এটাকে যদি আমরা সেন্টিমিটার কিউব না বলে সিসি বলতে পারি, তাই না, একই কথা, সেন্টিমিটার কিউব যা সিসি তা মিলিলিটার, তো ডেসিমিটার কিউব আর লিটার একই কথা, তাহলে ডেসিমিটার কিউব আর লিটার একই কথা। তো এই সম্পর্কটা আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে ঘনত্বর ক্ষেত্রে, তাহলে দেখো এই সম্পর্কটা আমরা কাজে লাগাই। তো সিসিকে মিটার কিউবে নিতে গেলে আমাকে ওই সংখ্যাটা দ্বারা কী করতে হবে, 10⁶ দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে, তাই না। তো আমরা যদি বলি যে আয়তন বসাবো 1200 সিসি, 1200 সিসিকে আমি যদি এখন মিটার কিউবে আনতে চাই, তাহলে এই দুটোর মধ্যে রিলেশন বিল্ড আপ করতে হবে, এই দুটোর মধ্যে রিলেশন বিল্ড আপ করতে হবে, তাই না। যে আমরা নিব কিসে, মিটার কিউবে, তাহলে এইভাবে কাজটা হবে না, দেখো তো যে 10⁶ সিসি সমান 1 মিটার কিউব, তাহলে 1-এর জন্য কত, তাহলে 1 ভাগ কত আসতেছে বলো তো 10⁶, আর 1200 সিসির জন্য কত আসবে, তাহলে 1200 ভাগ 10⁻⁻6, এই সংখ্যার 6 দ্বারা ভাগ করতে হচ্ছে না, দেখো তো, তবে জিনিসটা কিসে চলে যাচ্ছে, মিটার কিউবে চলে যাচ্ছে। তার মানে 10⁻⁻6 দ্বারা 6 দ্বারা আমাদের ভাগ করতে হচ্ছে, 10⁻6 দ্বারা কি করতে হচ্ছে, ভাগ করতে। যদি এই সম্পর্ক থেকে তুমি চিন্তা করো, তাই না, কিছুক্ষণ আগে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে আসছি। তাহলে 10⁻⁻6 দ্বারা ভাগ করা আর গুণন 10⁻⁻6 দ্বারা গুণ করা কিন্তু একই কথা, 10⁻6 দ্বারা ভাগ করা 10⁻⁻6 দ্বারা গুণ করা একই কথা, এটা তোমরা জানো অলরেডি 6, এটা কিন্তু এখন মিটার কিউবে চলে আসছে। কিসে চলে আসছে বলো, এটা এখন মিটার কিউবে চলে আসছে, ঠিক আছে, ওই যে সম্পর্কটা আমি আগে দেখাইছিলাম তোমাদেরকে। তো সেখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে একক কষ্ট 1 পয়েন্ট কত আসে স্যার, দেখেন তো ক্যালকুলেটর থেকে 0.4 মনে হয় এরকম আসে কেজি পার মিটার, এটাই আমাদের কিন্তু নির্ণয় অ্যান্সার হবে। হ্যাঁ অ্যান্সার হবে, তো এই সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ আমাদের, ঠিক আছে, ওটা মনে রাখার ক্ষেত্রে। আচ্ছা, এখন এটা অ্যান্সার হয়ে গেছে, দেখো এখন আমরা এই ম্যাথটা সমাধান করবো। দেখো এই ম্যাথটাতে কি বলছে, জর্ডানের ডেড সি আছে, একটা সমুদ্র আছে, তো এই সমুদ্রে ডেড সি এর ঘনত্ব দেওয়া আছে, দেখো ঘনত্ব, পানির ঘনত্ব দেওয়া আছে, এই যে 1 পয়েন্ট পার লিটার, তাহলে আমরা ডেসিমিটার কিউবের অপর নাম কিন্তু লিটার বলতে পারি, যে ডেসিমিটার কিউব যা লিটার, তারপর এটার আমাদের দরকার পড়বে লিটার এই সম্পর্ক থেকে। হ্যাঁ, তো 1.25 কেজি পার লিটার, এই সমুদ্রের 1 কেজি পানির আয়তন কত, 1 কেজি পানির আয়তন কত, তাহলে আয়তন চাইছে বের করতে বলছে, তাহলে আমরা ঘনত্ব সমান সমান কি জানি, আমরা যদি এভাবে চিন্তা করি যে এইদিকে আমরা যদি বলি যে ভর, সূত্রটা কি বলো তো আমাদের, রো সমান সমান এম ভাগ ভি, এটাই ঘনত্বের সূত্র না বলো তো, এটা সূত্র তো, রো সমান সমান এম ভাগ ভি। তাহলে আমরা যদি আয়তন বের করতে চাই, তাহলে এই যে আমরা যদি ভি সমান সমান এম ভাগ রো করে দিব, তো অলরেডি তুমি দেখো পানির ঘনত্ব, পানির ভর কিন্তু 1 কেজি দিয়েই দিছে তারা, এই পানির ভর কয় কেজি দিয়ে দিছে, দেখো পানির ভর কয় কেজি দিয়ে দিছে, 1 কেজি, আর ঘনত্ব দেওয়া আছে কেজি পার লিটার, তো এটাকে চাইলে আমরা কেজি পার মিটার কিউবে কিন্তু ইজিলি কি করতে পারি, কনভার্ট করতে পারি। কেজি পার কিসে দেওয়া আছে, দেখো তো লিটারে দেওয়া আছে, তো আমরা চাইলে এটাকে কেজি পার মিটার কিউবে করতে পারি। তাহলে এখন যদি একটু দেখো তো ভালো করে, ঘনত্ব রো সমান সমান 1.24 কেজি
পার লিটার, LIT আর লিটার, এটা দেওয়া আছে। ইয়ার বা আর একই কথা, লিটার দেওয়া আছে। তাহলে এখন কেজি পার মিটার কিউবে যদি আমি নিতে চাই, তাহলে 1000 দ্বারা জাস্ট ভাগ করে দিলেই হচ্ছে না? 1000 দ্বারা কি করতে হচ্ছে দেখো তো, 1000 দ্বারা ভাগ করে দিব। তাহলে এটাকে যদি আমি এইভাবে কনভার্ট করি যে 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা কেজি থাকতেছে, -3, এটা ভাগ করতে হবে, কেজি পার মিটার কিউবে চলে আসবে। এটা ভালো করে দেখো, 10 টু দি পাওয়ার -3 দ্বারা কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। তাহলে লিটার কিসে চলে আসলো, লিটার চলে আসছে মিটার কিউবে। লিটার, এবার এই দুটোর মধ্যে সম্পর্ক বিল্ড আপ করতে হবে আমাদের, এই দুটোর মধ্যে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, ঠিক আছে? কেজি পার মিটার, লিটার চলে। এখন এই মাইনাসটাকে উপরে তুলে দিলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এটা এইভাবে তোমাদের ওয়ে করা আছে, 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 3, কারণ মাইনাসটা উপরে গেলে কি হয়ে যাবে, 3 কেজি পার মিটার কিউব দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তো আমি যখন ঘনত্বের মানটা এখানে বসাই দিব 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। তাহলে এই কেজি কেজি ক্যান্সেল হয়ে যাবে, মিটার কিউবটা উপরে চলে গেলে থাকবে কত আসে স্যার দেখেন তো, এটা মানে 0.86 বা 1, তোমাদের বই 1 দেওয়া আছে তাই আমি 1 দিলাম, 81 গুণন 10 টু দি পাওয়ার -3 মনে হয়, তাই না স্যার? হ্যাঁ, মিটার কিউব আসবে। কেজি কেজি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি মিটার কিউব, ঠিক আছে? তো এখানে মূলত আসলে এই অঙ্কগুলো আমি তোমাদের কেন করালাম, এই অঙ্কগুলো আমি তোমাদের সলভ করলাম এই জন্য যে তোমাদের এই এককের ব্যাপারটা জানি সুন্দরভাবে ক্লিয়ার হয়। হ্যাঁ, একক কনভার্সন, আমি এই কনভার্সন দেখায় আসছি যে কীভাবে আসছে। এই কনভার্সনটা মাথায় রাখবা, 1 মিটার কিউব যা 10 টু দি পাওয়ার 3 লিটার বা ডেসিমিটার কিউব তা 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব সিসি বা মিলিলিটার, একই কথা। এই কথাটা সুন্দর করে মাথায় নিবা। তো এখান থেকে এই লাইন থেকেই আমরা পুরা কনভার্সনগুলো কিন্তু করতে পারবো, সুন্দরভাবে এটা মাথায় নিবা। তাহলে আশা করি তোমরা এই ম্যাথগুলো এখান থেকে সুন্দরভাবে বুঝতে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে তরলের ভিতরে চাপ আমরা নির্ণয় করব। তো তরলের ভিতরে কোনো বিন্দুতে বা কোনো ক্ষেত্রফলের উপর একটা চাপ, এই বিষয়টা আমরা দেখবো। এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে। তো সেই আলোকে দেখো, আমি একটা জাস্ট পাত্র ড্র করেছি, যার মধ্যে আমি এ ক্ষেত্রফলের উপর বা এ পৃষ্ঠের উপর তরল পদার্থের আমি চাপ নির্ণয় করতে চাই। তাহলে আমার টার্গেট কি বলো, এ পৃষ্ঠের উপর আমরা তরল পদার্থের চাপ নির্ণয় করতে চাই। তাহলে যে পৃষ্ঠের উপর আমি তরল পদার্থের চাপ নির্ণয় করতে চাই, তাহলে সেই পৃষ্ঠের উপর যতটুকু একটা গোলক কল্পনা করবো, সরি একটা সিলিন্ডার আকৃতির একটা টিউব কল্পনা করব আমরা, বা সিলিন্ডার কল্পনা করব। তো এ পৃষ্ঠের উপর যতটুকু তরল থাকবে, সেই তরলগুলো যে বল প্রয়োগ করতেছে ওই ক্ষেত্রফলের উপর, সেখান থেকে আমরা কিন্তু চাপের মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আগে ঠান্ডা মাথায় বুঝি যে এ পৃষ্ঠের উপর যতটুকু জায়গার উপর, সাপোজ আমি যদি বলি যে না আমি অল্প জায়গার উপর আমি তরল পদার্থের চাপ নির্ণয় করতে, ওই জায়গার উপরে যতটুকু তরল পদার্থ আছে তারা যে পরিমাণ বল প্রযুক্ত করতেছে সেটা আগে নির্ণয় করতে হবে। তারপর তাকে এরিয়া দ্বারা ভাগ করলেই আমরা তরল পদার্থের চাপটা পেয়ে যাব। তাহলে আমরা এ পৃষ্ঠের উপর বা এ ক্ষেত্রফলের উপর তার উপরের তরলটুকুর প্রযুক্ত বল আমরা নির্ণয় করব। এই তরলটুকুর আমরা প্রযুক্ত বলটা আমরা নির্ণয় করব, এই তরলটুকুর প্রযুক্ত বল আমরা নির্ণয় করব, এই তরলটুকুর প্রযুক্ত বল আমরা নির্ণয় করব। এ পৃষ্ঠের উপর, যে পৃষ্ঠের উপর আমরা চাপ নির্ণয় করতে চাই, সেই পৃষ্ঠের উপর তরলটুকুর প্রযুক্ত বল, তাকে আমরা ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা চাপ পেয়ে যাব। যেহেতু আমরা ধরে নিলাম এ পৃষ্ঠটি পানির উপরিতল থেকে এইচ গভীরতায় আছে, এ পৃষ্ঠটি পানির উপরিতল থেকে এইচ গভীরতায় আছে, তার মানে আমাকে আগে বুঝতে হবে যে এ পৃষ্ঠের উপর তরল পদার্থের ওজন বা তরল যে তরলটুকু আছে সেইটুকুর প্রযুক্ত বল বা ওজনটুকু আগে আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি লিখি একটু দেখো, এ পৃষ্ঠের উপর, আগে দেখো সুন্দর করি, এ পৃষ্ঠের উপর তরলের ওজন বা প্রযুক্ত বল, প্রযুক্ত বল যেটাকে আমরা ওজন বা প্রযুক্ত বল। তাহলে এ পৃষ্ঠটার উপরে
যতটুক তরল পদার্থ আছে তারা কি পরিমাণ ওজন দিচ্ছে অথবা বল প্রযুক্ত করতেছে সেটা আগে আমাদের বের করতে হবে। তো সেটাকে আমরা যদি বলি যে ডাব্লিউ সমান ওজন, বা এটাকে আমরা প্রযুক্ত বল এফ বলতে পারি, যে প্রযুক্ত বলটাই হচ্ছে তরলের ওজন, প্রযুক্ত বলটাই হচ্ছে তরল পদার্থের ওজন। ঠিক আছে, প্রযুক্ত বল এটাই ওজন। তো ওজন সমান আমরা কি জানি বলো তো? এফ সমান সমান আমরা কি জানি? এমজি জানি না বলো তো? কি জানি আমরা? এমজি। এখন আমরা তরল পদার্থের ভর সমান সমান কি জানি? রো সমান সমান যদি এম ভাগ ভি জানি, তাহলে এম সমান সমান আমরা কি? ভি রো জানি না? এম সমান সমান আমরা কি জানি? ভি রো বা রো ভি। তাহলে আমরা বলতে পারি ভি রো জি, এই জিনিসটা আমরা জানি যে তরল পদার্থের ওজন, তাহলে এম সমান সমান ভি রো জি। এখন আয়তন সমান সমান আমরা কি বলতে পারি বলো তো? এখন যেহেতু আয়তনের পরিবর্তে কি লেখা যায়? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা লেখা যায় না বলো তো? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা লেখা যায় কিনা বলো? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কিন্তু লেখা যায়, যে আয়তন সমান সমান ক্ষেত্রফল ইন্টু উচ্চতা রো জি। তাহলে এ পৃষ্ঠের উপর যে তরলটুকু ছিল, তো সেই তরলটুকুর যে ওজন বা বল যেটা প্রয়োগ করলো, সেটা নিচের দিকে যে বলটা প্রয়োগ করলো সেটা কিন্তু এ এইচ রো জি। ভালো করে দেখো, তরলটুকুর এ পৃষ্ঠের উপর তরলের ওজন বা প্রযুক্ত বল এফ যা তরলের ওজন তাই। তাহলে আমরা কি বলতে পারি যে ওজন সমান সমান কি? এমজি। এই ডাব্লিউ সমান সমান কি? এমজি। তাহলে এম সমান সমান কি? রো ভি, এই যে সূত্র এম সমান সমান ভি রো। আবার আয়তনের পরিবর্তে কি লেখা যায়? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা লিখে দিচ্ছি, এটাই তরলের ওজন। এখন তাহলে চাপ কি হবে? এ পৃষ্ঠের উপর চাপ কি? তাহলে ওজনকে বা প্রযুক্ত বলকে আমরা বলের মান পাইলাম, কেবল এফ এর মান পাইছি, তাকে এরিয়া দ্বারা ভাগ করতে হবে না। তাহলে আমরা লিখবো এ পৃষ্ঠের উপর তরলের চাপ, এ পৃষ্ঠের উপর তরলের চাপ। তাহলে পি সমান সমান এফ বাই এ না বলো তো? চাপ সমান সমান কি? এফ বাই এ, প্রযুক্ত বল বাই বা ওজন বা প্রযুক্ত বল বাই এরিয়া। তাহলে প্রযুক্ত বলটা কি আমরা পাইছি বলো তো? এ এইচ রো জি ডিভাইডেড বাই এ। এখন এ এখান থেকে ক্যান্সেল, তাহলে কি থাকে? এইচ রো জি, এইচ রো জি। তাহলে এ পৃষ্ঠের উপর তরলের চাপ, আমরা যদি বলি এ পৃষ্ঠের উপর তরলের চাপ, তাহলে এটা এইচ রো জি। এই কথাটা একটু মাথায় রাখবা, যে তরলের কোনো বিন্দুতে চাপ বা কোনো সেটা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, সেটা উচ্চতার উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? উচ্চতার উপর নির্ভর করে। এই কথা একটু মাথায় রাখবা, যে তরলের কোনো বিন্দুতে চাপ রো সমান সমান এইচ রো জি, বা পি সমান সমান চাপ পি সমান সমান এইচ রো জি। সূত্রটা সুন্দর করে তোমরা মুখস্থ করে ফেলবা। আশা করি তোমরা এই বিষয়টি এখান থেকে সুন্দরভাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে তোমাদের টেক্সট বুকের আলোকে তোমাদের আর্কিমিডিজের সূত্র এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আসলে তোমরা আর্কিমিডিজের সূত্রের পিছনে যে কাহিনী বা যে ঘটনা, এটা তোমরা সকলে জানো। তো আমরা এখন দেখব যে আর্কিমিডিজের সূত্রটা আসলে কি, সেটা কিভাবে আসলে ব্যাখ্যা করা যায় সেই বিষয়টা দেখব। তাহলে দেখো তো, কোনো বস্তুকে তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবানো হলে বস্তু কিছু ওজন হারায় বলে মনে হয়। বস্তুর এই আপাত হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের সমান। তার মানে কি দাঁড়ালো বিষয়টা? কোনো একটা বস্তুকে, সাপোজ ধরলাম একটা বস্তু, এটা একটা বস্তু, ঠিক আছে? বস্তুকে আমি একটা তরলের মধ্যে প্রবেশ করাই দিলাম, একটা বস্তুকে আমি প্রবেশ করাইলাম। সেটা বস্তুটাকে আমি সম্পূর্ণ ডুবাই দিতে পারি অথবা আংশিকও ডুবাইতে পারি, এটা আমার ইচ্ছা। তো যতটুকু আমি বস্তুটাকে তরলের মধ্যে ডুবাবো, তো এখানে কি হবে? একটা পাত্র নিতে হবে যেটা কানায় কানায় পূর্ণ, যেটার পানি কি একদম কানায় কানায় পূর্ণ, ঠিক আছে? তো বস্তুটা যখন আমরা একটা পানির মধ্যে ডুবাবো, তখন আস্তে করে, ভালো করে চিন্তা করে দেখো তো, এখানে কিছু পরিমাণ পানি আস্তে করে দিক দিয়ে পড়ে যাবে না? আস্তে দিক দিয়ে পানি কিছু পড়ে যাবে না? হ্যাঁ। তো যতটুক পানি এই যে পাত্রের নিচে জমা হইল, এর ওজন আর এই বস্তুকে তরলের মধ্যে ডুবাইলে
বস্তু কিছু ওজন হারাবে। ঠিক আছে, কোনো একটা বস্তুকে যখন আমরা একটা তরল পদার্থের মধ্যে ডুবাই তখন বস্তুটাকে বাস্তবে কি করা হয় দেখো তো, বস্তুটাকে একটু হালকা মনে হয়, বস্তুটা হালকা মনে হয়। কেন হালকা মনে হয়? কারণ এই বস্তুটাকে তরল পদার্থ নিচের দিক থেকে একটা বল প্রয়োগ করে, বস্তুটার উপর একটা বল প্রয়োগ করে তরল পদার্থ। তো তরল পদার্থ বস্তুর উপর যে বল প্রয়োগ করে, ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে, এই ঊর্ধ্বমুখী বলটাকে বলা হচ্ছে প্লবতা। কি বলা হচ্ছে? প্লবতা। কোনো একটা বস্তুকে যদি আমরা পানির মধ্যে ডুবাই বা যে কোনো তরলের মধ্যে ডুবাই তো দেখা যাবে বস্তুটাকে একটু হালকা মনে হয়। কেন হালকা মনে হয়? কারণ এখানে ওই বস্তুটাকে তরল পদার্থ একটা নিচের দিক থেকে কি করে, ওই বস্তুটাকে তরল পদার্থ একটা নিচের দিক থেকে চাপ প্রয়োগ করে, এই চাপটার নাম হচ্ছে প্লবতা। এই প্লবতার কারণে বস্তুর কিছু ওজন হারায়। তো কতটুকু ওজন হারায়? ততটুকু ওজন হারায় যতটুক বস্তুটা যখন আমরা তরলের মধ্যে নিমজ্জিত করব, কানায় কানায় পূর্ণ একটা পাত্রের মধ্যে পানি নিয়ে বস্তুটাকে যখন আমরা নিমজ্জিত করব, তো এই বস্তুটা তার সমান পরিমাণ, সম আয়তন পরিমাণ পানিকে এখান থেকে ফেলে দিবে। এই যে পানিটুকু এখান থেকে পড়ে যায় সেটাকে আমরা বলি অপসারিত পানি। কি পানি বলি? অপসারিত তরল বা পানি আমরা বলবো। তাহলে কোনো বস্তুকে তরল বা তরল পদার্থে যদি আমরা নিমজ্জিত করি তাহলে বস্তুটা তার সম পরিমাণে পানিটা অপসারণ করে বা সরাই ফেলে। তো আর বস্তুটা কিছু হালকা অনুভূত হয়। বস্তুটা যতটুকু হালকা অনুভূত হবে অর্থাৎ বস্তুটার কিছু ওজন হারায় যাবে। তো কতটুকু ওজন হারাবে? যতটুকু পানি বা তরল পদার্থ এই পাত্রের নিচে পড়বে, বস্তু দ্বারা অপসারিত হবে। ওই কথাটা আর্কিমিডিস বলছে। দেখো, কোনো বস্তুকে তরল পদার্থে আংশিক মানে অর্ধেকও যদি ডুবায় অথবা সম্পূর্ণরূপে ডুবানো হলে বস্তু কিছু ওজন হারাবে বলে মনে হয়। এই বস্তুর আপাত দৃষ্টিতে যে হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের সমান। এই কথাটা একটু বুঝতে হবে, তরল পদার্থের ওজনের সমান। তাহলে আমি যেটা বললাম, তুমি আজকে এইটা টেস্ট করতে পারো। কিভাবে টেস্ট করবা? তোমার একটা চায়ের কাপে কিছু পানি নিবা, নেওয়ার পর নিচে একটা পিরিচ রাখবা। তো রাখার পর কি করবা, একটা আলু টাইপের কোনো একটা কিছু বাসা থেকে কালেক্ট করে আলু ওটার মধ্যে ছেড়ে দিবা, এইটার মধ্যে ছেড়ে দিবা কাপের মধ্যে। তো আলুটা যখনই কানায় কানায় পূর্ণ কাপের মধ্যে দিবা তখন দেখা যাচ্ছে কিছু পরিমাণ পানি আস্তে করে পড়ে যাবে। তো কতটুকু পানি পড়বে? এই বস্তুটা এখানে আসার পর কিছুটা হালকা মনে হয়। তোমরা বাসায় অনেকে টেস্ট করে দেখেছো যে তুমি যদি দেখা যায় এক বালতি পানির মধ্যে একটা মগ ডুবাই দিয়ে তুমি যদি একটু নড়াচড়া করো তখন দেখবো সেটা কিছুটা হালকা লাগতেছে। তো হালকা লাগতেছে কেন? কারণ এই বস্তুটার উপরে তরল পদার্থ একটা নিজের দিক থেকে যে চাপ দিচ্ছে বা ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করতেছে, এই ঊর্ধ্বমুখী এই যে বল দিচ্ছে এই বলটার নাম কিন্তু প্লবতা, যেটা নিয়ে আমরা একটু পরে আরো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো প্লবতার কারণে বস্তু কিছু ওজন হারাবে। তো কতটুক হারাবে? যতটুক এখান থেকে তরল পদার্থ অপসারণ করবে, তরল পদার্থ অপসারিত হবে বস্তু দ্বারা, ঠিক ততটুক পরিমাণ তোমার হচ্ছে বস্তুর ওজনটা হারাবে। তরলের ওজনের সমান বস্তুর হারানো ওজন, আর তরল পদার্থের ওজন কি হবে? সমান হবে। ওই কথাটা এখানে সুন্দরভাবে বলা আছে। কোনো বস্তুকে তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে যদি আমি ডুবাই ফেলি, কিন্তু যে পাত্রটাতে ডুবাবো সেটা অবশ্যই কানায় কানায় পূর্ণ হতে হবে। তাহলে ডুবানো হলে বস্তু কিছু ওজন হারায় বলে মনে হয়। যখন ডুবাই দিব তখন বস্তুটা কিছু হালকা মনে হবে। এই কতটুকু ওজন হারাবে? এই হারানো ওজনটা বস্তু দ্বারা অপসারিত, অর্থাৎ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, বস্তু দ্বারা অপসারিত। অপসারিত মানে কি? বস্তুটাকে যখন আমরা ডুবাবো বস্তুটা কি রূপে উপচে পড়ে যাবে বা কিছু পানি সরাই দিবে। এই সরাই দেওয়া পানিটাকে বলতেছি আমরা অপসারিত তরলের ওজনের সমান। তাহলে বস্তুর হারানো ওজন আর তরল পদার্থের ওজনের অপসারিত তরল পদার্থের ওজনের সমান হবে। তো এই কথাটা আমরা এখানে আর একটু লিখেছি। কোনো বস্তুকে তরলে ডুবানো হলে বস্তু তার সম আয়তনের যতটুকু আয়তন বস্তুর তরলটাকে কি করবে? এখান থেকে অপসারণ করবে। অর্থাৎ আর যদি সেটাকে আমরা ওজন করে দেখি আর বস্তুর হারানো ওজনকে যদি আমরা দেখি তাহলে দুটাই আমরা কি পাবো? সমান পাবো। তো যে কারণে বস্তু ওজন হারায় তাকে বলি আমরা প্লবতা। প্লবতা নিয়ে আমরা একটু পরেই আরো বিস্তারিত আলোচনা করব এবং আমরা দেখব প্লবতার সাথে আর্কিমিডিজের সূত্রটা কিভাবে কানেক্টেড। শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে আর্কিমিডিজের সূত্র এবং প্লবতা নিয়ে বেসিক কথা বলেছিলাম। এখন আমি তোমাদের সাথে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লবতার সাথে
যে আর্কিমিডিসের সূত্র যে ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়টা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব, যেটা তোমাদের বইয়ের টেক্সট বুকেই বিস্তারিত আলোচনা করা আছে, সেই আলোকে আমি তোমাদের সাথে এখন কথা বলবো। তো একটু দেখো প্লবতা জিনিসটা কি, আমি কিছুক্ষণ আগে বললাম, তো সেটাকে সংজ্ঞা আকারে আমি এখানে লিখে দিয়েছি। একটু দেখি আমরা, কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ যে লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই কথাটা আমি বলেছিলাম যে তরল বা বায়বীয় পদার্থ যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেই ঊর্ধ্বমুখী বলটাকেই বলা হচ্ছে কিন্তু প্লবতা। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করে আসছি যে কোনো বস্তুকে আমরা যদি তরল বা বায়বীয় পদার্থের মধ্যে ডুবাই, সে যদি আমি যদি সম্পূর্ণ ডুবাইতে পারি, চাইলে আংশিকও ডুবাইতে পারি। তো ওখানে যাওয়ার পর কিছু বস্তুটা তরল পদার্থ এটাকে ঊর্ধ্বমুখী একটা কি দেয়, ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে, তাকে আমরা কি বলি, প্লবতা বলি। তো প্লবতার সাথে আসলে আর্কিমিডিসের সূত্রটা কিভাবে কানেক্টেড সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো এই সংজ্ঞাটা তোমরা সুন্দর করে খাতা উঠাই নাও। তাহলে দেখো, আমি এই চিত্রটার দিকে, যে চিত্রটা তোমাদের বইয়েও দেওয়া আছে, চিত্রটা তোমাদের বইয়েও এভাবে দেওয়া আছে, তো আমি এই চিত্রটাকে এখানে ড্র করেছি এবং এই চিত্রের মাধ্যমে আমি আর্কিমিডিসের সূত্রের সাথে প্লবতার যে সম্পর্ক সেটা দেখাবো। ঠিক আছে, তো দেখো আমি একটা সিলিন্ডারকে পানির ভিতরে প্রবেশ করিয়েছি, একটা সিলিন্ডারকে পানির ভিতরে প্রবেশ করেছি, যেটা পানির উপরিতল হতে এর উপরি পৃষ্ঠটা H1 গভীরতায় আছে এবং নিচের পৃষ্ঠটা H2 গভীরতায় আছে। তার মানে সিলিন্ডারটার উপরের পৃষ্ঠটা আছে H1 গভীরতায় আর সিলিন্ডারের নিচের পৃষ্ঠটা আছে H2 গভীরতায়। এখন এখানে দুইটা তল দেখা যাচ্ছে, একটা উপরের পৃষ্ঠ, একটা নিচের পৃষ্ঠ। তো আমরা জানি যে তরল পদার্থ সব দিকে চাপ কিন্তু সমানভাবে কাজ করে। তরল পদার্থের মধ্যে যে চাপ, তরলের যে চাপ H ρg, সেটা কিন্তু যে কোনো একটা দিকে কাজ করে না, সে কিন্তু সকল দিকে সমানভাবে কাজ করে। ঠিক আছে, তো আমরা বলতে পারি, তাহলে দেখো তো তরলের এই যে এই উপরের পৃষ্ঠের যেটুকু তরল আছে সেটা নিচের দিকে একটা বল প্রয়োগ করবে না বা চাপ দিবে না। তরলে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে যে তরলটুকু আছে সেটাই তো এই পৃষ্ঠের উপর চাপ দিবে, তাই না? সেটাই এই পৃষ্ঠের উপর চাপ দিবে না তরলটুকু। তাহলে আমরা বলতে পারি যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের তরলটুকু সিলিন্ডারের উপরের পৃষ্ঠে একটা চাপ প্রয়োগ করবে। আবার সিলিন্ডারটার নিচের দিক থেকে একটা ঊর্ধ্বমুখী বল কাজ করবে, একটা ঊর্ধ্বমুখী বল কাজ করবে, যেটাকে আমরা প্লবতা বলি। কি বলি আমরা? প্লবতা। তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু সিলিন্ডারটার তরল পদার্থের চাপ চারপাশে কাজ করে, এই দিকেও কাজ করবে তরল পদার্থের চাপ, এই দিকেও কাজ করবে। তো এইটা আমরা কাউন্ট করব না, কারণ এই পাশের চাপ আর এই পাশের চাপ উভয়ে নিউট্রাল করে ফেলবে, বস্তুটা কি করে ফেলবে? নিউট্রাল করে ফেলবে। এই জন্য আমরা এই চাপটা নিয়ে কাজ করব না। ঠিক আছে, তো আমরা কি কাজ করব? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তরল পদার্থের মধ্যে যে সিলিন্ডারটা আছে তার উপরের পৃষ্ঠের উপর তরল পদার্থ যে চাপ দেয় সেটা আমরা বের করব এবং সেই বলটুকু আমরা বের করব। পক্ষান্তরে নিচের দিকে তরল যে উপরের নিচের দিক থেকে সিলিন্ডারের নিচের দিক থেকে উপরের দিকে যে পরিমাণ চাপ দেয় সেটা আমরা ক্যালকুলেশন করব এবং এখান থেকে আমরা চাপ ক্যালকুলেশন করার পর আমরা বলটাও ক্যালকুলেশন করব। তো সেই বলটাই, ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে আমাদের কিন্তু মূলত প্লবতা। তো চলো আমরা বিষয়টা একটু ধীরে সুস্থে দেখার চেষ্টা করি। তো আমরা প্রথমে দেখব যে এ পৃষ্ঠের, আমরা প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সিলিন্ডারের উপরের পৃষ্ঠ নিচের দিকে যে চাপ বল প্রয়োগ করবে। সিলিন্ডারের, এখানে লিখে দেই, সিলিন্ডারের উপরের পৃষ্ঠ নিচের দিকে চাপ প্রয়োগ করবে, এটা আমাদের প্রথম কাজ। চাপ প্রয়োগ করবে, সেটা কি চাপ প্রয়োগ করবে? সেই পি সমান সমান আমরা জানি F/A, তাই না? বলো তো, এই যে তরলটুকু যে চাপ দিবে, যে বলটা প্রয়োগ করবে সেটা F, তাহলে চাপের মান কি? P সমান সমান F/A।
তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে লেখা যাচ্ছে, এখন তরল পদার্থের চাপ কি বলতো, আমি এখানে মিসিং করেছি যে তরল পদার্থের যে চাপ সেটা F/A না, সেটা হচ্ছে H rho g। কোনো তরল পদার্থের যে চাপ সেটা হচ্ছে H rho g। হ্যাঁ, তাহলে সিলিন্ডারের উপরের পৃষ্ঠ নিচের দিকে যে চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে P1 সমান আমি বলতে পারি H rho g। তো এই H কতটুক, H1 পরিমাণ না, H কতটুক বলো তো, H হচ্ছে H1 পরিমাণ, এই জন্য আমি এখানে H1 rho g লিখবো, H1 rho g। ঠিক আছে, ঠিক সিলিন্ডারের নিচের পৃষ্ঠ উপরের দিকে একটা চাপ প্রয়োগ করবে, সিলিন্ডারের নিচের পৃষ্ঠের তরলটুকু উপরের দিকে একটা চাপ প্রয়োগ করবে। ঠিক আছে, তো সেটা আমরা বের করি। সিলিন্ডারের নিচের পৃষ্ঠ উপরের দিকে চাপ প্রয়োগ করবে। সেই চাপটা কি বলতো, এটা নিচের দিক থেকে প্রয়োগ করবে, এই জন্য P2 বললাম, H2 rho g। কারণ এই হাইট বরাবর থেকে চাপটা উপরের দিকে প্রয়োগ করতে, তরলের হাইটটা কতটুকু হবে এখানে, H2 rho g। হ্যাঁ, এখানে আমরা যেহেতু নিচের পৃষ্ঠটা H2 গভীরতায় আছে সেজন্য H2 rho g নিলাম। ঠিক আছে, এখন যদি আমরা যেহেতু চাপের মান পাইছি তাহলে আমরা বলতে পারি না যে তরল পদার্থ নিচের দিকে যে বল প্রয়োগ করবে বা চাপটাকে আমরা বলে নিয়ে আসতে চাই, চাপটাকে আমরা কি করতে চাই, বলে নিয়ে আসতে চাই। তাহলে আমরা আবার লিখব সিলিন্ডারের উপরের পৃষ্ঠ নিচের দিকে যে বল প্রয়োগ করবে বা চাপ না, এবার আমরা যেহেতু আমরা প্লবতা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল, সেই চাপটাকে আমরা এখন বলে কনভার্ট করব, তাই তো। তাহলে আমরা আবার লিখব সিলিন্ডারের উপরের পৃষ্ঠ নিচের দিকে যে বল প্রয়োগ করবে, এবার আমরা বল বের করব, যে বল প্রয়োগ করবে। প্রথমে দেখলাম চাপ, তারপর এবার বল প্রয়োগ করবে। দেখো তো সেটা কি বলতো, F1। তো এবার আমরা এটাকে F1 বলতেছি কারণ এইটুকু অংশের জন্য যে বল, চাপ থেকে আমরা বলে আসবো। তাহলে আমরা এই সূত্রটাকে এভাবে জানি না যে P সমান F/A। তাহলে F সমান আমরা কি বলতে পারি, AP, এরকম বলতে পারি না বলতো, এরকম কিন্তু বলতে পারি। তো এই সমীকরণে আমরা মানটা বসাই দিব। ঠিক আছে, এই সমীকরণে আমরা মানটা বসাই দিব, যে সেটা হচ্ছে F1A। চাপের পরিবর্তে আমরা কি বসাবো বলতো, P1। তাহলে আমরা লিখতে পারি যে F1 সমান A, আর এই যে P1 এর মান জানি আমরা H1 rho g। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, সিলিন্ডারের উপরের পৃষ্ঠ নিচের দিকে যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে F1 A H1 rho g। তো এত কিছু না লিখে আমরা ডিরেক্ট এই লাইনটা লিখে দিতে পারি, এই দুটো লাইন লিখে দিতে পারি। কিভাবে লিখব, যে F1 সমান A H rho g। তো ওটা উপরের পৃষ্ঠের জন্য H1 আমরা লিখলাম। আবার আমরা লিখব এবার সিলিন্ডারের উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ উপরের দিকে যে এবার চাপ না, এবার বল নিয়ে আমরা কাজ করব। তাহলে কি করব আমরা, দেখো তো, সিলিন্ডারের নিচের পৃষ্ঠ উপরের দিকে যে বল প্রয়োগ করবে, তাহলে কি বুঝতেছি এবার আমরা, নিচের পৃষ্ঠটা উপরের দিকে যে বল প্রয়োগ করবে, তাহলে এটাকে আমরা জাস্ট সেম F2 সমান A P2 লিখতাম। তো P2 মানে কি বলতো, H2 যে মানটা বসাই দেব উপর থেকে, H2 rho g। জাস্ট এই মানটা বসাই দিলাম আর কি। এখানে P1 এর মান বসাইছি, এখানে P2 এর মান বসাইছি। ঠিক আছে,
তো এখন তুমি আমাকে বলো তো যে নিচের পৃষ্ঠ উপরের পৃষ্ঠ নিচের দিকে চাপ দিচ্ছে আর নিচের পৃষ্ঠ উপরের দিকে চাপ দিচ্ছে, এই দুই বলের আমরা বস্তুটাকে যে আমাদের কিছুটা হালকা মনে হচ্ছে, এই হালকা মনে হওয়ার কারণ কিন্তু এই নিচের দিকের চাপটা কি থাকবে, নিচের দিকের বলটা কি থাকবে, বেশি থাকবে। যেহেতু হাইটটা বেশি সেই জন্য এই বলের মানটাও কি থাকবে, বেশি থাকবে। তো এই দুইটা বলের মধ্যবর্তী যে বেশি বল থেকে কম বল বিয়োগ করলে আমরা যে মানটা পাবো এটাই সিলিন্ডারের কার্যকর বল বলবো আমরা। হ্যাঁ, সিলিন্ডারের উপর ঊর্ধ্বমুখী বল, তরলের ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। তো লিখে ফেলি, আমরা লিখে ফেলি। দেখো, সিলিন্ডারের উপর তরলের ঊর্ধ্বমুখী বল বা যেটাকে আমরা বল বা প্লবতা বলতে পারি, প্লবতা, সেটা কি বলতো, F2টা বেশি বল দিবে কারণ হাইটটা বেশি, তার তুলনায় F1 এর মানটা কম থাকবে। ঠিক আছে, F2 এর তুলনায় F1 এর মানটা কি থাকবে, কম থাকবে। আমরা চাপ থেকে বলে আসছি। ঠিক আছে, তো এখন আমরা যে মানটা বসাই, H1 রো জি বিয়োগ H2 H1 রো জি। দেখো তো ঠিক আছে কিনা, F2 এর মান বসিয়েছি, এখানে আমরা F1 এর মান বসিয়েছি। এই যে এটা যে কার্যকর বলটা, এটাই সিলিন্ডারের উপর আমাদের হচ্ছে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বলতেছি। তাহলে এখান থেকে আমি যদি কোনো কারণে টা কমন নেই, রো জিটা কমন নেই, তাহলে থাকে H2 মাইনাস H1 রো জি। তো H2 H1 রো জি এটা আমরা কমন নিলাম, জাস্ট আমরা H রো জিটা কমন নিলাম। তো দেখো তো H2 থেকে H1 বাদ দিলে আমরা H পাই না, H2 থেকে H1 বাদ দিলে আমরা কি পাই, সার্কুল নিচে লিখবো, H2 থেকে H1 বাদ দিলে আমরা কি পাবো, আমরা পাবো H। তাহলে H রো জি, এই দুটো বিয়োগ করলে কিন্তু আমরা Hটাই পাই, তাই না? তো ভালো করে একটু দেখো তো, H আমরা যদি সিলিন্ডারের ক্ষেত্রফল ইনটু আয়তন দ্বারা গুণ করি তাহলে এটার পরিবর্তে আয়তন লেখা যায়, আয়তন ভি রো জি লেখা যায়। কি লেখা যায়, ভি রো জি। তাহলে প্লবতা F সমান সমান, আমরা প্লবতা F সমান সমান লেখা যায় ভি রো জি। এইটা কিন্তু আমাদের একটা সূত্র। ঠিক আছে, প্লবতা F সমান সমান ভি রো জি, প্লবতা F সমান সমান ভি রো জি। ভিটা কি, ভিটা কিন্তু সিলিন্ডারের আয়তন। কি বোঝাচ্ছে এটা, সিলিন্ডারের আয়তনের সমান তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল। ঠিক আছে, তো প্লবতাটা কি হচ্ছে, এই যে আমরা বলটা পাইলাম, সিলিন্ডারের সম আয়তন তরলের ঊর্ধ্বমুখী বল, সিলিন্ডারের সম আয়তন। তোমাদের বই কথাটা এখানে নিচে লিখে দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করবা। সিলিন্ডারের আয়তনের সমান তরলের ওজন, এই ভিটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সমান তরলের ওজন, বা আমরা যেটাকে বলতে পারি অপসারিত তরলের ভর, অপসারিত তরলের ওজন আমরা বলতে পারি। ঠিক আছে, এটা এখানে লেখার জায়গা নাই, তোমরা সাইডে লিখে নিবা যে এটা হচ্ছে অপসারিত তরলের ভর। তো লেখা যাবে, তো এটাই হচ্ছে আমাদের কিন্তু অপসারিত তরলের ভর বা ওজন, তরলের ভর। ঠিক আছে, এটা তো আমরা এইখানে দুইটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে দেখো যে প্লবতার একটা কিন্তু আমরা সূত্র পাইলাম, প্লবতা সমান ভি রো জি। ভি হচ্ছে যে অংশটুকু নিয়ে কাজ করলাম সেই সিলিন্ডারের আয়তন, আর রো হচ্ছে ওই তরলের ঘনত্ব, আর জি হচ্ছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। তো এটাই আমাদের আর্কিমিডিজের সূত্র, যে আমরা কোনো বস্তুর উপর বস্তুটা যে পরিমাণ ওজন হারাবে সেই পরিমাণ কি করব, সেই বস্তুটার উপর একটা তরল পদার্থ একটা বস্তুর আয়তনের সমান একটা ঊর্ধ্বমুখী বল কি করবে, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। সেই বলটাই হচ্ছে F সমান সমান ভি রো জি। তো আশা করি তোমরা এইখান থেকে এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বস্তু ভেসে থাকা বা ডুবে যাওয়ার শর্ত। একটা বস্তুকে আমি তরলের মধ্যে নিমজ্জিত করলে
বা তরলের মধ্যে দিব সেই বস্তুটা ভেসে থাকবে না ডুবে যাবে, তার শর্ত কি? তো আমরা দুটো কন্ডিশন দিয়ে ব্যাখ্যা করব, একটু দেখো। সেটা হচ্ছে একটা বস্তুর বাতাসে ওজন বা নর্মাল ওজনকে আমি W1 ধরলাম, এই বস্তুটার নর্মাল ওজন আমি W1 ধরলাম, বস্তুটা মনে করো এখানে আছে, এর একটা ওজনকে আমি W1 ধরলাম। এখন এই বস্তুটাকে যখন আমি তরলের মধ্যে দিব তখন বস্তুটা কিছু তরল পদার্থ অপসারণ করবে। অপসারণ মানে কি? তার সমপরিমাণ সম আয়তনের পরিমাণ তরল সে এখান থেকে ফেলে দিবে। এই ফেলে দেওয়াটাকে আমরা বলতেছি অপসারিত হওয়া। তরল পদার্থ কি হয়ে যাওয়া? উছলায় পড়ে যাওয়া, এটাকে বলতেছি আমরা অপসারিত হওয়া, তাই না? এটাকে আমরা বলতেছি অপসারিত হওয়া। তো যেটুক তরল অপসারিত হবে সেই অপসারিত তরলটুকু, মনে করো এই যে তরলটুকু অপসারিত হইল, এই তরলটুকুকে আমি W2 বলতেছি। তাহলে বস্তুর ওজনকে আমি W1 বললাম, আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটাকে আমি W2 বললাম। তো অপসারিত তরলটাই মূলত বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বস্তুর উপর কি প্রয়োগ করে? একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। তাহলে তরলের ওজন যেটা আমার বস্তু কর্তৃক বস্তুর উপর অপসারিত তরলের যে ওজন আর বস্তুর ঊর্ধ্বমুখী বল বা প্লবতাটা কিন্তু একই কথা, তাই না? তো এখন তুমি একটা বস্তু কখন ডুববে কখন ভাসবে, তো তুমি একটু দেখো তো, যদি W1 এর মানটা বেশি হয়, এর মানটা যদি বেশি হয় অপসারিত তরলের চেয়ে, বস্তু কর্তৃক অপসারিত তরলের চেয়ে যদি এর মানটা বেশি হয়, এটা যদি বেশি হয়, বেশি ভারী হয়, তাহলে যেটুক তরল সে অপসারিত করবে বা ঊর্ধ্বমুখী যেটুক বল দিবে তার তুলনায় যদি বস্তুর ওজনটা বেশি হয় তাহলে বস্তুটা কিন্তু তরলের মধ্যে ডুবে যাবে। তখন বস্তুটা হচ্ছে তরলে ডুববে। ওকে, এখন বস্তুর ওজন যতটুক অপসারিত তরলের ওজনও ততটুকু, দুটাই যদি সমান হয়, W1ও যা W2 তাই, তখন বস্তুটি তরলের মধ্যে ডুবন্ত অবস্থায় ভাসবে। ডুবন্ত অবস্থায় ভাসবে, ডুবন্ত অবস্থায় ভাসবে, অবস্থায় ভাসবে। কীরকম ভাসবে? এর মাথাটা আমি যে ফিগারটা আঁকাইছি এই ফিগারটা মানে ডুবে যাবে, আবার একদম সুই 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 ভাবে এটা ভেসে বেড়াবে। এটা ডুবে যাবে, মনে করো এটা কি করবে? তরলের মধ্যে কি হবে? এটা বস্তুটা তরলের মধ্যে ডুবে যাবে, ডুবে গিয়ে ভাসবে। একবারে ডুবে যাবে না, তরলের মধ্যে ডুববে, ডুবে ভেসে থাকবে। যখন W1 W2 সমান, অর্থাৎ বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজনটা কি হবে? সমান হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে বরফকে যদি তুমি কখনো পানির মধ্যে দাও তাহলে দেখবো বরফটা পুরোটাই ডুবে যায় এবং হালকা করে নিচ দিয়ে কি করে থাকে? পানির উপরের পৃষ্ঠের নিচ দিয়ে হালকা করে বরফটা ভেসে থাকে। এখন W1 এর চেয়ে যদি অপসারিত তরলের মানটা এবার বেশি হয়, অপসারিত তরলের মানটাই যদি এবার বেশি হয় তাহলে বস্তু কিন্তু ভেসে থাকবে, তরলে ভেসে থাকবে, ভাসবে। তো এইটা অনেক সময় আমরা বলি এক টুকরো লোহা পানিতে ডোবে, কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ পানিতে ভাসে কেন? কারণ এক টুকরো লোহা যে পরিমাণ পানি অপসারণ করে তার তুলনায়, পানির তুলনায় লোহার ওজনটা বেশি থাকে, যার কারণে লোহা আস্তে করে পানির মধ্যে কি হয়ে যায়? ডুবে যায়। আর লোহার তৈরি বিশাল জাহাজ অনেকটা জায়গা নিয়ে থাকে, তো যার কারণে তার সম আয়তনের পরিমাণ তরলকে অপসারণ করে। তো দেখা যাচ্ছে জাহাজের যে ওজন তার তুলনায় তার বিশাল যে নিচে যে পানিটুকু থাকে তার ওজনটা অনেক বেশি, নিচের পানিটুকুর ওজন অনেক বেশি, যার কারণে লোহার তৈরি বিশাল জাহাজটা পানির মধ্যে কি করতে পারে না? ডুবতে পারে না। অনেক সময় একটা প্রশ্ন আসে যে এক খণ্ড লোহা পানিতে ডোবে কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ পানিতে ভাসে কেন? এইটা কিন্তু মূলত প্লবতা বা ঊর্ধ্বমুখী বল বা আমরা যেটাকে বলি অপসারিত পানির কারিশমা। অপসারিত পানির কি? এটা কারিশমা। তো এই শর্তগুলো মাথায় রাখবা যে বস্তুর ওজন তরলের অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হলে বস্তুটা ভাসবে, দুটো সমান হলে ডুবন্ত অবস্থায় ভাসবে, আর যদি বস্তুর ওজনের চেয়ে অপসারিত তরলের ওজনটা বেশি হয় তাহলে বস্তু কি করবে? তরলের মধ্যে ভেসে থাকবে। ঠিক আছে? তো আশা করি তোমরা এই বিষয়টি এখান থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে তোমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে
প্যাসকেলের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্যাসকেলের সূত্রটা কি আগে এটা আমরা সুন্দরভাবে বুঝবো, তারপর এখান থেকে তোমাদের বই একটা এক্সপেরিমেন্ট আছে সেটা নিয়ে আমরা কথা বলবো, যেটাকে বল বৃদ্ধিকরণ নীতি বলে, সেটা নিয়ে কথা বলবো। তো চলো দেখি কি লেখা আছে। একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাহির থেকে চাপ প্রয়োগ করা হলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থে সব দিকে সমভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে। কথাটার অর্থ কি? তাহলে আমরা যদি একটু সুন্দরভাবে দেখি, মনে করো একটা আমি তরল পদার্থ নিলাম, একটা পাত্র নিলাম, আবদ্ধ পাত্র যার মধ্যে তরল পদার্থ আছে, তরল পদার্থ আছে। এখন এখানে বাহির থেকে আমি একটা চাপ প্রয়োগ করলাম, বাহির থেকে একটা চাপ প্রয়োগ করলাম। তো এই চাপটা, যে চাপটা আমি দিলাম, এই চাপটা তরল বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে সব দিকে সমানভাবে ছড়ায় পড়বে, কমবে না, চাপটা কমে যাবে না, চাপটা সব দিকে সমানভাবে ছড়ায় পড়বে এবং লম্বভাবে পাত্রের দেওয়ালের মধ্যে কাজ করবে। পাত্রের দেওয়ালে কিভাবে কাজ করবে? লম্বভাবে কাজ করবে। তার মানে একটা পাত্রের মধ্যে আমরা যদি একদিক দিয়ে একটা চাপ দেই তরল পদার্থের ভিতরে, সেই চাপটা কোনো জায়গায় না, এক জায়গায় না থেকে সব দিকে সমানভাবে কি হবে? সঞ্চালিত হবে। এই চাপটা না কমে যাবে। কোন একটা আবদ্ধ পাত্রে তরল, সেটা হইতে পারে বায়বীয় পদার্থে, বাহির থেকে আমরা চাপ প্রয়োগ করব। ভালো করে দেখো, কোথা থেকে চাপ প্রয়োগ করব? বাহির থেকে চাপ প্রয়োগ করা হলে সেই চাপ কিছুমাত্র না কমে, কমবে না, সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমভাবে সঞ্চালিত হবে, সব দিকে সমভাবে সঞ্চালিত হবে। কথাটা মিনিং মনে হয় বুঝতে পারছো? এবং হয়ে পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে। তোমার পাত্রের গায়ে এটা কি হিসাবে কাজ করবে? এটা লম্ব হিসাবে কাজ করবে। তো এটাই হচ্ছে আমাদের প্যাসকেলের সূত্র। কোনো একটা তরল পদার্থে বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করি, সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের ভিতরে সব দিকে সমানভাবে কাজ করবে এবং পাত্রের দেওয়ালের গায়ে লম্বভাবে সেই চাপটা কি করবে? কাজ করবে। তাহলে এখানে যে প্রেসার দিব, সেই প্রেসারটা চারিদিকে সমানভাবে সঞ্চালিত হবে। তো এইটাকে কাজে লাগিয়ে আমরা একটা বল বৃদ্ধিকরণ নীতি, যেটাকে আমরা বলি, বা হাইড্রোলিক প্রেস আমরা তৈরি করতে পারি। তো দেখো আমি এখানে দুইটা পিস্টন নিয়েছি বা সিলিন্ডার নিয়েছি, তাতে পিস্টন লাগানো, তাই না? দুইটা সিলিন্ডারের মধ্যে কি লাগানো বলো? দুইটা সিলিন্ডারের মধ্যে পিস্টন লাগানো আছে। এখন এই সিলিন্ডারটাকে আমি যদি অল্প পরিমাণে চাপ দিচ্ছি, আমি অল্প পরিমাণে চাপ দিচ্ছি, যে বল দিচ্ছি সেই বলটা F1 বল দিচ্ছি। তো বল আর এই সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে A1, তাই না? তো এখন আমি এই সিলিন্ডারের উপর আমি যদি F1 বল প্রয়োগ করি, তাহলে এখানে একটা চাপ তৈরি হবে না? চাপ মানে কি? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে আমরা কি বলবো? চাপ বলবো। তাহলে আমরা ছোট সিলিন্ডারে যে পরিমাণ বল দিচ্ছি, বলের কারণে একটা চাপ তৈরি হচ্ছে। তো আমরা যদি বলি যে ছোট সিলিন্ডারে আমরা যে চাপ দিচ্ছি, সেই চাপটা কিন্তু মূলত P সমান সমান F/A অথবা F1/A1। তো এই বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা কিন্তু এখানকার চাপ পাবো। তো এই চাপটা তরল পদার্থের ভিতর দিয়ে এইদিকে সমানভাবে ছড়াই পড়বে। চাপটা তরল পদার্থের ভিতর দিয়ে সব দিকে কি করবে? সমানভাবে সঞ্চালিত হয়ে এই জায়গাতে আঘাত করবে, এখানে আঘাত করবে। তো চাপের মানটা আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম? যে এখানে আমরা যে পরিমাণ চাপ দিয়েছি, বল দিয়েছি, বলের কারণে একটা চাপ তৈরি হয়েছে, বল বাই ক্ষেত্রফলকে ভাগ করার চাপ পাবো। সেই চাপটা সমানভাবে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়েছে, এই দিকেও চাপ, সব দিকে চাপটা সমানভাবে সঞ্চালিত হয়েছে এবং এখানেও একটা চাপ প্রয়োগ করছে। তার মানে এখানকার চাপ আর এই চাপ, দুই চাপ কিন্তু সমান। তাহলে এখানকার যে উপরের দিকে একটা বল প্রয়োগ করছে না, এইখানে বল F1 দিলে তাহলে সেই বলটা তো এদিকেও সে কাজ করছে, কিছুটা কাজ করছে না? এবং এই চাপের কারণে এখানে একটা তো আমরা বল পাবো, তাই না? তাহলে এই পাত্রে যে একটু বড় দেখতে পাচ্ছি, তাহলে আয়তনটা, ক্ষেত্রফলটাকে আমরা A2 ধরলাম, আর এখানে যে চাপটা উপর দিয়ে কাজ করছে সেটাকে আমরা F2 ধরলাম। তাহলে তুমি আমাকে বলো তো যে এই পাত্রের জন্য যে চাপ, এই পাত্রের জন্য, সিলিন্ডারের জন্য একই চাপ হবে না? কারণ চাপটা তো সব দিকে সমানভাবে কি করছে? ছড়াই গেছে। তাহলে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যদি চাপ দেখি, দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যদি চাপ দেখি, তাহলে সেটা P সমান সমান F/A। দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে চাপ তো সমান।
তাহলে এটা যেহেতু দিতেছিল F2 ধরলাম, আমরা 2 ধরলাম 2। তাহলে তুমি একটু দেখো তো, তাহলে F2 সমান সমান কি লেখা যাচ্ছে? F2 সমান PA2 লেখা যাচ্ছে না? দেখো তো, এখন চাপের মানটা তো অলরেডি প্রথম সিলিন্ডার থেকে আমরা পাইছি। প্রথম সিলিন্ডার থেকে আমরা কার মানটা পাইছি? চাপের মানটা। চাপ তো উভয় ক্ষেত্রে সমান, তাহলে আমরা এই পির মানটা এখানে বসাই দেবো। তাহলে পির মানটা যে বসাই দেই তাহলে কি আসে দেখো তো, পি সমান F1 A1 ইন্টু A2 না? দেখো তো ভালো করে, আমরা F1 এর মানটা বসাই দিলাম, এটা F2 সমান সমান লেখা যায়, এটা বা লেখা যায় F2। তো এখন আমাকে একটু ভালো করে বলো তো, এটাকে যদি আমরা সাজাই লিখি একটু, তাহলে কি লেখা যায়? F2 সমান সমান F1 ইন্টু A2 ভাগ A1, এটুকু লেখা যায়। এভাবে আমরা সাজাই লিখতেই পারি চাইলে। তো এখন এখানে এই সমীকরণটা দ্বারা আসলে কি বোঝা যায়? এটা কিন্তু ছোট সিলিন্ডারের ক্ষেত্রে, এটা বড় সিলিন্ডারের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমরা এখন ঠান্ডা মাথা যদি একটু খেয়াল করো, আমরা এখানে যে পরিমাণ বল দিচ্ছি, বলের কারণে তো একটা চাপ তৈরি হচ্ছে। বলের কারণে কি তৈরি হচ্ছে? ক্ষেত্রফল আছে যেহেতু, তাহলে বলের কারণে একটা চাপ তৈরি হচ্ছে। সেই চাপটাই কিন্তু এখানে এসে ধাক্কা দিচ্ছে। তো এখন কোনো কারণে আমি যদি এর তুলনায় এইটাকে একটু বড় করে দেই, সাপোজ এটাকে আমি 100 গুণ বড় করে দিলাম। কত গুণ বড় করে দিলাম? ক্ষেত্রফলটা 100 গুণ বড় করে দিলাম, এর 100 গুণ বড় করে দিলাম। A2 মানে 100 A1 করে দিলাম, মানে এর 100 গুণ কি করে দিলাম? বড় করে দিলাম। তাহলে কি দাঁড়াবে তুমি একটু দেখো তো। তা আমি যদি দেখি এখানে একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে F1 ইন্টু, জাস্ট আমি কোনো কিছুই চেঞ্জ করব না, শুধুমাত্র এখানে যে বলটা দিছিলাম, যে এরিয়াটা ছিল, সেই এরিয়াটার তুলনায় আমি ওখানে আস্তে করে শুধু ওই এরিয়াটাকে 100 গুণ কি করে দিছি? বড় করে দিছি। তাহলে কি দাঁড়াবে? তাহলে A2-র মান কত আসতেছে দেখো তো, 100 A1 ডিভাইডেড বাই A1, তাহলে A1 ক্যান্সেল। তাহলে কি থাকতেছে দেখো তো, F1 ইন্টু 100। তার মানে আমি জাস্ট কি করলাম একটু দেখো তো, আমি শুধু এই এরিয়ার তুলনায়, ক্ষেত্রফলের তুলনায় এর ক্ষেত্রফলটাকে আমি জাস্ট বাড়াই দিছি 100 গুণ। তাহলে বলের মানটা অটোমেটিক দেখো তো, প্রথমে বল যা ছিল F1 যা ছিল, F2-তে গিয়ে তার 100 গুণ বল আমি কি পাচ্ছি? বেশি পাচ্ছি। তো এইটা দিয়ে তোমরা দেখবা হাইড্রোলিক প্রেসে কাজ করা হয়। তো অল্প পরিমাণে কি করা হয়? আমরা অল্প পরিমাণে আমরা চাপ প্রয়োগ করি বা বল প্রয়োগ করি, সেই বলটা বহু গুণে কি করা যায়? বৃদ্ধি করা যায়। তো আমরা এই থিওরির মাধ্যমে কাজটা করতে পারি। দেখো এখানকার যে এরিয়া, এর তুলনায় আমরা এই এরিয়াটাকে যত বাড়াবো, আমরা কিন্তু বলের মানটা তত কি করতে পারবো? বেশি পাবো। তো এটা 100 গুণ করলাম, এটা 1000 গুণ করতে পারি। আমরা ওই এরিয়াটাকে যত বেশি আমরা বাড়াইতে পারবো, তো তত বেশি আমরা কি পাবো? আমরা বলের মানটা বাড়াইতে পারবো। এটাই কিন্তু আমাদের প্যাসকেলের সূত্রের ম্যাজিক, ঠিক আছে? আমরা অল্প পরিমাণে এখানে আমরা বল প্রয়োগ করেও আমরা এখানে বিশাল পরিমাণে আমরা কি পাবো? বল তৈরি করতে পারি। শুধুমাত্র কি করতে হবে? শুধু এরিয়াটাকে এখানে যা ছিল তার থেকে কি করতে হবে? এরিয়াটাকে বাড়াই দিতে হবে। তাহলে বলের মানটা অটোমেটিক কি হয়ে যাচ্ছে? দেখো ক্যালকুলেশন করে আমরা বলের মানটা বাড়াইতে পারতেছি। তো এটাই ছিল আমাদের প্যাসকেলের সূত্র, এবং প্যাসকেলের সূত্র রিলেটেড যে হাইড্রোলিক প্রেস বা বল বৃদ্ধিকরণ নীতি, সেটাও কিন্তু এর আলোকে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা যদি এখন তোমাদের টেক্সট বুকটা একটু ভালো করে পড়ো, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা নিয়ে, যার ইংরেজি হচ্ছে ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতার ইংরেজি কি? ইলাস্টিসিটি। তাহলে তোমরা যদি দেখো স্থিতিস্থাপকতা কি, কোনো একটা বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করব, তো বস্তুটা হালকা করে বেড়ে যাবে, আবার বল যখন অপসারণ করব বস্তুটা আগের জায়গায় ফেরত যাবে। তো যে ধর্মের কারণে বস্তুটা আগের জায়গায় ফেরত গেল, এই ধর্মটাকে বলি আমরা স্থিতিস্থাপকতা। কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, আমি টান দিলাম, নিচের দিকে টান দিলাম, এখন বস্তুটা আবার ছেড়ে দিলাম, বস্তুটা আবার আগের জায়গায় ফেরত গেল। তো যে ধর্মের কারণে বস্তুটা আগের জায়গায় বা পূর্বের অবস্থায় ফিরে আসলো, সেই ধর্মটাকে বলি আমরা স্থিতিস্থাপকতা। আমার কথা কি বোঝা গেছে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে বস্তু কিছুটা চেঞ্জ হয়, এই চেঞ্জটাকে আমরা বলি বিকৃতি। চেঞ্জটাকে কি বলি আমরা? বিকৃতি। তো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তু কিছুটা বিকৃতি হইলো বা বস্তুটা কিছুটা শেপ চেঞ্জ হলো, বল অপসারণ করলাম, বস্তু আবার আগের জায়গায় ফেরত গেল।
যে যে ধর্মের কারণে বস্তুটা আগের জায়গায় ফেরত গেল সেটাকে বলি আমরা স্থিতিস্থাপকতা। তো কেন আগের জায়গায় ফেরত গেল? কারণ ভিতর থেকে একটা বল কিন্তু ওর উপর কাজ করতেছে, টেনে ধরতেছে, টেনে ওকে আগের জায়গায় নিয়ে আসতে যাচ্ছে। তো এটাকে আমরা টান বল বলি। এটাকে আমরা কি বল বলি? টান বল বলি, তাই তো? আচ্ছা, তো একটা বস্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, বস্তুটা ছিল L1 দৈর্ঘ্য, এটাকে আমি টেনে ছেড়ে দিছি, এল পর্যন্ত টেনে ছেড়ে দিছি। এরপর দেখো বস্তুটা যদি আবার আগের জায়গায় ফেরত যায়, তো যে ধর্মের কারণে বস্তুটা আগের জায়গায় ফেরত যাবে সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। হ্যাঁ, তো এখন এই যে ভিতরের দিকে উপরের দিকে বস্তুটা যে বল কাজ করে, উপরের দিকে একটা বল কাজ করে কিন্তু টান বল, যে আমি টেনে ছেড়ে দিচ্ছি, বস্তুটাকে টেনে আমি ছেড়ে দিলাম, কিন্তু বস্তুটাকে আবার আগের জায়গায় যে বলে নিয়ে যায়, এটা তোমাদের বইয়ে বলা আছে, এটাকে টেনশন বা টান বল বলা আছে, টি দ্বারা প্রকাশ করছে তোমাদের বইয়ে। নিচের দিকে একটা বল আমি প্রয়োগ করলাম নিচের দিকে, আর বস্তুটাকে টেনে নিয়ে গেল কোন দিকে? উপরের দিকে। তো যে বলের কারণে উপরের দিকে টেনে নিয়ে গেল তাকে আমরা বলি টান বল। ওকে, তো স্থিতিস্থাপকতার সাথে আমাদের দুইটা কথা যুক্ত, একটা নাম হচ্ছে পীড়ন, হ্যাঁ, একটা নাম হচ্ছে বিকৃতি আর পীড়ন। দুটো কথা ভালো করে বুঝতে হবে। আমরা একটু বুঝতে চাই বিকৃতি, বিকৃতি, আর একটা কথা হচ্ছে পীড়ন। এই কথাটা একটু আমরা বুঝতে চাই, পীড়ন এবং বিকৃতি, এই দুটো কথা আমি একটু সুন্দরভাবে বুঝতে চাই। তো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে বস্তুটা যে চেঞ্জ হয়, যে যতটুকু পরিমাণ চেঞ্জ হয়, এই চেঞ্জটুকুকে আমরা বলতেছি হচ্ছে বিকৃতি। চেঞ্জটুকু কি বলতেছি? বিকৃতি। তো আমি জাস্ট একটা সিম্পল ফিগার এখানে ড্র করছি। একটা বস্তু প্রথমে ছিল L1 দৈর্ঘ্য বরাবর, তো এটাকে আমি বল প্রয়োগ করলাম, বস্তুটা ছেড়ে দিলাম, তো দেখা গেল বস্তুটা তার L1 পরিমাণ কি হয়েছে? প্রসারিত হয়েছে। তো এই যে চেঞ্জ হইলো কতটুকু বলো তো? চেঞ্জ হইলো কতটুকু? বস্তুটা চেঞ্জ হয়েছে কতটুকু? তো সেটাকে আমরা আদি দৈর্ঘ্যের সাপেক্ষে যদি চিন্তা করি, তো সেটাকে আমরা বলতে পারি বিকৃতি। হ্যাঁ, তো আমরা কথাটাকে একটু এইভাবে লিখতে পারি যে দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হইলো, যেটুকু পরিবর্তন হইলো সেটাকে আমরা বলতে পারি বিকৃতি। তো আমরা যদি নর্মালি বলি যে L0 দৈর্ঘ্যের একটা বস্তুর উপর, দৈর্ঘ্যের একটা বস্তুর উপর বল প্রয়োগ করার পর, তার দৈর্ঘ্য হয়, আমি যদি বলি হয়, কতটুক দৈর্ঘ্য হয়? দেখো তো দৈর্ঘ্য কতটুক হয়, সেটা হচ্ছে কিন্তু এল, টোটাল দৈর্ঘ্যটা কিন্তু এল হয়। তাহলে এখানে বৃদ্ধি কতটুক হইল বলো তো? বৃদ্ধিটা কিন্তু হইল L0 থেকে এলটা যদি আমি বাদ দেই, এইটুকু কিন্তু তার অরিজিনাল কি হইল? বৃদ্ধি হইল। তো অরিজিনালি ছিল L0, এটাকে টানার পর যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে কিন্তু আমাদের এল। এখন বৃদ্ধি কতটুকু হয়েছে বলো তো? L0 মাইনাস এল, এটুকু হচ্ছে কিন্তু বৃদ্ধি হয়েছে। তাহলে L0 দৈর্ঘ্যের একটা বস্তুর উপর বল প্রয়োগ করার পর তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়, দৈর্ঘ্য বৃদ্ধি কথাটা লিখলে ভালো হয়, তার দৈর্ঘ্য বৃদ্ধি হয় L0 মাইনাস এল। এটা তাহলে একক দৈর্ঘ্যের একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করার পর তার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হবে? তাহলে L0 L ডিভাইডেড বাই L0 হবে না? দেখো তো, তো এই যে যতটুক দৈর্ঘ্য পরিবর্তন হইল আদি দৈর্ঘ্যের সাপেক্ষে, এইটুকুকে আমরা বলি বিকৃতি। তো এইটুকুকে আমরা বলি বিকৃতি। বিকৃতি কি? আদি দৈর্ঘ্যের সাপেক্ষে তার যতটুক দৈর্ঘ্য বৃদ্ধি হইল, যতটুক দৈর্ঘ্য পরিবর্তন হইল বা বৃদ্ধি হইল, এটাকে আমরা বলি বিকৃতি। তো বিকৃতির কোনো একক তুমি পাবা না, বিকৃতির কোনো একক তুমি পাবা না। কেন একক পাবা না? বিকৃতির কোনো একক নেই। কেন একক নেই বলো তো? কারণ উপরেও যদি দৈর্ঘ্য 10 মিটার হয় বা মিটার হয়, নিচেও কিন্তু মিটার, তো মিটার মিটার কি হয়ে যাবে? কাটা যাবে। তো যার কারণে, বা সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যাবে, যার কারণে বিকৃতির কোনো একক নেই। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে
পীড়ন কি এখন আমরা দেখব। তাহলে যতটুকু চেঞ্জ হইলো সেটাকে আমরা বিকৃতি বলবো। এখন আমরা পীড়ন কি এটা দেখব, পীড়ন। তো এখন এই দৈর্ঘ্য বিকৃতি, আমি একটা বস্তুকে টেনে ছেড়ে দিলাম, যে ধর্মের কারণে বস্তুটা আগের জায়গায় ফেরত আসবে সেটাকে আমরা বলি পীড়ন। একক ক্ষেত্রফলের উপর দৈর্ঘ্য বিকৃতি ঘটার জন্য বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে পীড়ন বলে। অর্থাৎ আমি বস্তুটা আগের জায়গায় ফেরত আসার জন্য প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে আমরা পীড়ন বলি। তো পীড়নকে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করি। কি দ্বারা রিপ্রেজেন্ট করি? পি। পি সমান সমান টি বাই এ বলতে পারি, যেটাকে আমরা এফ বাই এ বলছিলাম, চাপ। এফ বাই এ না বলে তোমাদের বইয়ে বলা আছে টি বাই এ। অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি রোধ করার জন্য, সেটা রোধ করার জন্য কি হচ্ছে, রোধ করার জন্য প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। অর্থাৎ একটা বস্তুকে আমি টেনে ছেড়ে দিলাম, বস্তুটা আগের জায়গায় ফেরত আসবে। তো ফেরত আসতে গেলে বস্তুটার প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ টান বল ভিতরের দিকে অনুভব করবে, যে পরিমাণ টান বল ভিতরে অনুভব করবে তাকে আমরা পীড়ন বলবো। পীড়ন পি সমান সমান টি বাই এ বলবো, আমরা টি বাই এ বলবো, এটাই আমাদের পীড়ন। তো যতটুক বিকৃতি হইল বা চেঞ্জ হইল সেটাকে আমরা বিকৃতি বলতেছি। আর বিকৃতি ঠেকানোর জন্য বস্তুটার ভিতর থেকে যে পরিমাণ বল কাজ করবে, ভিতর থেকে যে পরিমাণ বল তাকে কাজ করবে, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল কাজ করবে তাকে আমরা পীড়ন বলবো। ঠিক আছে? তো এটা পীড়ন, এটা হচ্ছে বিকৃতি। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা একটা সূত্র আছে, সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র, তো সেটা নিয়ে একটু কথা বলবো আমরা। এটা একটু লিখে ফেলবো, হুকস ল। তো লেখা আছে দেখো, এটা হুকের সূত্র, লিখে ফেলি দেখো। হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন ও পীড়ন বিকৃতির সমানুপাতিক। ঠিক আছে তো না? দেখেন তো, অর্থাৎ স্থিতিস্থাপক সীমাটা কি একটু বলেন তো। একটা বস্তুকে আমি টানবো, বস্তুটা আবার আগের জায়গায় ফেরত যাবে। একটা বস্তুকে আমি টানবো, বস্তুটা আবার আগের জায়গায় ফেরত যাবে। তো যে সীমা পর্যন্ত বস্তুটা আগের জায়গায় ফেরত যাবে তাকে বলি আমরা স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিসিটি লিমিট, যেটাকে বলি আমরা। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতি সমানুপাতিক। পীড়ন বিকৃতির কি সমানুপাতিক। তাহলে আমরা যদি লিখি পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটা কখন হবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে হইতে হবে। স্থিতিস্থাপক সীমাটা কি বলতো? স্থিতিস্থাপক সীমা হচ্ছে একটা বস্তুকে বল দিব, বস্তুটা আবার আগের জায়গায় ফেরত যাবে। যতক্ষণ পর্যন্ত ফেরত যাবে এই সীমাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির কি সমানুপাতিক। তাহলে আমরা এই কথাটা এভাবে লিখতে পারি, বা পীড়ন সমানুপাতিক, এটার উপর সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি ধ্রুবক। একটু বিকৃতি, এই কথাটা আমরা লিখতে পারি। এই যে পীড়ন বিকৃতি সমানুপাতিক করতে গিয়ে আমরা যে একটা কনস্ট্যান্ট মান পাচ্ছি, এই ধ্রুবককে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলা হয়? এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। কথাটা একটু মাথায় রাখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। গুণাঙ্ক জিনিসটা কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাকে বলা হচ্ছে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তো এটা সমান করতে গেলে যে ধ্রুবকটা লাগে, এই ধ্রুবককে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা দুই প্রকার।
আরো 3 প্রকার আছে, বাট তোমাদের বইয়ে লেখা আছে 2 প্রকার। আমি সেটা দেখি। স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা 2 প্রকার। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা, এটাকে আমরা ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়, ইয়ং গুণাঙ্ক বলা হয়, ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই, ক্যাপিটাল ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, এই কনস্ট্যান্ট মানটা, এটা ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে। আর একটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। তো আমরা দুটা নিয়ে একটু কথা বলবো। এটাকে বাল্ক মডুলাসও বলা হয়, বাল্ক মডুলাস। এই কনস্ট্যান্ট মানটা 2 ভাবে হইতে পারে, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ইয়ংকের গুণাঙ্ক ওয়াই, অথবা আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস, যেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। তো এখন আমরা যদি এটাকে একটা সমীকরণ রূপ দিতে চাই, তাহলে সমীকরণ রূপ দিতে গেলে কি হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমি বলি, আমি 1 নাম্বার নিয়ে কাজ করি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটাকে নিয়ে যদি একটু কাজ করতে চাই তাহলে ভালো করে দেখো। দৈর্ঘ্য প্রসারণ রিলেটেড কি? তাহলে পীড়ন বিকৃতি ধ্রুব সংখ্যা, তাহলে পীড়ন মানে কি? টি/এ না? এই সমীকরণে দেখো তো পীড়ন মানে কি? টি/এ সমান সমান ধ্রুব সংখ্যা ওয়াই, ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক। বিকৃতি কি? এই দৈর্ঘ্যের ক্ষেত্রে কি দেখলাম আমরা? বিকৃতি এল মাইনাস L0 মাইনাস এল ডিভাইডেড বাই L0 না বিকৃতিটা? তাহলে এইটা যে সমীকরণটা আমরা পাইলাম, এইটা কিন্তু এই যে ওয়াই এর যে মানটা, এটা ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেখো পীড়ন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু বিকৃতি। ঠিক আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বুঝলাম, এখন আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কটা একটু বুঝতে চাই। আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, তো এটা যদি বুঝতে চাই তাহলে কি হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে আমি একটু শর্টকাট এটা ফিগারটা মুছে দেই, তাহলে বুঝতে পারবা। মনে করো একটা বস্তুর আয়তন ছিল, ধরলাম এরকম, চিন্তা করো একটা বস্তুর আয়তন ছিল প্রথমে v0, তা তুমি বল প্রয়োগ করলা, তো করার পর সেটাকে তুমি চাপ দিয়ে সেটাকে তুমি আয়তন কমাই ফেললা, আয়তন কমাই নিয়ে আসলা, জিনিসটা কমাই নিয়ে আসলা, ভিতে নিয়ে আসলা। তাহলে পরিবর্তন কতটুকু ঘটাইলা? চাপ দিয়ে তুমি পরিবর্তন কতটুকু ঘটাইলা বলো তো? প্রথমে ছিল v0, পরে চাপ দিয়ে তুমি কমাই নিয়ে আসছো। তাহলে এখানে পীড়নকে পি দ্বারাই যদি তুমি প্রকাশ করো, পি সমান সমান কনস্ট্যান্টের মানটাকে বাল্ক মডুলাস আমরা যদি কি দেই? বি, তাহলে এই সমীকরণে বসাচ্ছি। দেখো পীড়নকে পি দ্বারা প্রকাশ করলাম, পীড়ন ধ্রুব সংখ্যা বাল্ক মডুলাস, আর বিকৃতিটা কি হবে বলো তো? ভি মাইনাস v0 মাইনাস ভি ডিভাইডেড বাই v0, এইটা হবে। যে আদি আয়তন যা ছিল তার তুলনায় আয়তনটা কি হয়ে গেছে? কমে গেছে, তো এটা পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। তো এটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের সূত্র। তো আমরা বুঝলাম কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলে বস্তু যে আগের অবস্থায় ফেরত যায়, এটাকে বলি আমরা স্থিতিস্থাপকতা। তো যে বস্তু ভিতর থেকে যে টেনে ধরে যে বলটা, সেটা একক ক্ষেত্রফলের উপর যে কাজ করে, এটার নামই হচ্ছে পীড়ন। যে বলের কারণে ওটা বাড়তে দেয় না, আবার আগের জায়গায় ফেরত আসে, সেটাকে টান বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা পাবো পীড়ন। বাধা বল বাড়তে গিয়ে বাধা দেয়, টেনে ধরে, এটাকে বলবো, এই বলটাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা পাবো পীড়ন। আর যতটুক চেঞ্জ হয়ে গেল বস্তুটা, তাকে আদি দৈর্ঘ্যের সাপেক্ষে বা আদি আয়তনের সাপেক্ষে যদি আমরা প্রথমকার আয়তনের সাপেক্ষে আমরা যদি চিন্তা করি বা প্রথম দৈর্ঘ্যের সাপেক্ষে চিন্তা করি, এই যে পরিবর্তনটুকুকে আমরা বলি বিকৃতি। পরিবর্তনটুকু কি বলি আমরা? বিকৃতি। তাহলে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এই যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, সেটা কোথায়? স্থিতিস্থাপক সীমার মধ্যে। তো এই ধ্রুব সংখ্যাটা 2 প্রকার হইতে পারে। দৈর্ঘ্যের ক্ষেত্রে তার নাম ইয়ংকের গুণাঙ্ক, আর আয়তনের ক্ষেত্রে তার নাম বাল্ক মডুলাস। ঠিক আছে? তো ওইভাবে জাস্ট আমি সূত্রটা এখানে
ডেভেলপ করেছি। তো আশা করি তোমরা এই বিষয়টি এখান থেকে বুঝতে পেরেছো। আমি এগুলো সম্পর্কে আরও বিস্তারিত তোমাদের সৃজনশীল সমাধান করার সময় বা স্পেশাল আমি তোমাদের হুকস লর উপরেও কিন্তু ক্লাস আপলোড করব, ঠিক আছে? তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে পদার্থের 3 অবস্থা, একটা কঠিন, তরল এবং গ্যাসীয়। কিন্তু এই অধ্যায়ে এসে আমরা আরও একটা নতুন কথা শুনতেছি, সেটা হচ্ছে পদার্থের আরও একটা অবস্থা আছে যেটাকে বলি চতুর্থ অবস্থা, সের নাম হচ্ছে প্লাজমা। তো আমরা এখন প্লাজমা নিয়ে একটু হালকা করে আলোচনা করব, তোমার বইয়ের লাস্টে অংশটা আলোচনা করা আছে। তো প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা, তার মানে কঠিন, তরল, গ্যাসীয়, এরপরে একটা অবস্থা, সেটা নাম হচ্ছে প্লাজমা। ওকে, তো প্লাজমা কিভাবে তৈরি করা হয়? আমরা নর্মালি জানি কোনো একটা মৌলের ভিতরে যতটা প্রোটন থাকে বাইরে ততটাই কিন্তু কি থাকে? ইলেকট্রন থাকে। এই বাইরে ততটাই কি থাকে? ইলেকট্রন থাকে। ভিতরে যতটা ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে বাইরে ততটা ইলেকট্রন থাকে। তো সবার বাইরে যে ইলেকট্রনগুলো অবস্থান করে সেই ইলেকট্রনগুলোকে চাইলে কিন্তু আমরা ইজিলি কি করতে পারি? সরাই দিতে পারি, মুক্ত করতে পারি। তো আমরা ইলেকট্রনগুলো এখান থেকে ধরলাম, মুক্ত করে ফেললাম, ইলেকট্রনগুলোকে এখান থেকে মুক্ত করে ফেললাম। তো এই যে এটা ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ, আর ইলেকট্রনকে হারাই গিয়ে আমার পুরা অণু বা পরমাণুটা এটা কিন্তু পজিটিভ চার্জে পরিণত হচ্ছে। তাহলে এই যে ইলেকট্রন আর এই যে পরমাণু মিলে, পরমাণুর যে চার্জযুক্ত পরমাণু, যেটাকে আয়ন বলি আমরা, চার্জযুক্ত পরমাণুকে আমরা কি বলি? আয়ন। তো এই যে ইলেকট্রনগুলো হারানোর কারণে পরমাণুগুলো এখন আয়নে পরিণত হচ্ছে। আয়ন এবং ইলেকট্রন এদের যে মিক্সার, এদের মিক্সারকে আমরা বলি হচ্ছে কি? ইলেকট্রন এবং আয়নের যে মিক্সার, এই মিক্সারটাকে আমরা বলি প্লাজমা। এটা গ্যাসের মতো, কিন্তু শতভাগ গ্যাসের মতো আচরণ করে না। প্লাজমা আমরা গ্যাসীয় অবস্থা আমরা বলি, অনেক সময় গ্যাসের সাথে মিল আছে, কিন্তু প্লাজমাটা হচ্ছে শতভাগ গ্যাসের মতো কাজ করে না। তো আমরা গ্যাসের যেমন নির্দিষ্ট আকার নেই, কিন্তু আমরা চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আমরা প্লাজমার একটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আমরা প্লাজমার একটা আকার তৈরি করতে পারি, ঠিক আছে? এবং আমরা গ্যাসের মাধ্যমে প্লাজমা তৈরি করতে পারি, আমরা প্রচণ্ড তাপ দিয়ে প্লাজমা তৈরি করতে পারি, আমরা বিদ্যুৎ ক্ষেত্র দিয়েও কিন্তু প্লাজমাটা তৈরি করতে পারি। এই প্লাজমা কোথায় কাজে লাগে তোমাদের বইয়ে এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা যদি একটু রিডিং দাও তাহলেই বুঝতে পারবা। প্লাজমাটা দেখবা সুন্দরভাবে, তোমাদের যে আমরা যে টিউব লাইট দেখি বা নিয়ন বাতি দেখি অথবা বজ্রপাতের সময় আমরা যেটা দেখতে পাই, এটা টোটালি কিন্তু প্লাজমা। আবার প্লাজমা আরও কি কাজ করে? আমরা একটা পরমাণু ছোট নিউক্লিয়াসকে ভেঙে ভেঙে আমরা যদি শক্তি বের করি, তো নিউক্লিয়ার ফিশন বলি, সেটাকে আমরা ফিশন বিক্রিয়ায় প্লাজমা কাজে লাগে। আবার অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াসকে জয়েন করে যদি আমরা একটা বড় নিউক্লিয়াসে তৈরি করতে চাই, যেটাকে ফিউশন বলি, সেখানেও প্লাজমা কাজে লাগে। তোমরা জাস্ট তোমাদের বইয়ের এই অংশটা একটু সুন্দর করে রিডিং দিলেই এই ব্যাপারটা সুন্দর করে তোমরা বুঝতে পারবা। তো আমি তোমাদেরকে এই অধ্যায়ের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আমি তোমাদের প্রত্যেকটা টপিকস ধরে ধরে আলাদাভাবে আলোচনা করব এবং সে রিলেটেড সৃজনশীলগুলো তো আলোচনা করেই দিব। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।